আমার নাম মোহাম্মদ মহসিন। আমার বাড়ি ময়মনসিং। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 3টা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 4 বোন 1 ভাই। আমাদের পরিবারটা আমরা টোটাল 4 বোন 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা ময়মনসিংহ শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে ব্যবসা বাণিজ্য করে। আমার গল্পটা একটু ব্যতিক্রম ধর্মী। অন্য 8-10টা গল্পের মতো আমার জীবনের গল্পটা নয়। আমার আরেকটা পরিবার আছে, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার যতটুকু মনে আছে, আমি তখন আসলে অনেক ছোট ছিলাম, এতটাই ছোট ছিলাম যে আমার ঠিক আদৌ যতটুকু মনে আছে আমি ততটুকুই বলি। একদম ছোটোবেলায় আমার জন্ম হয় সিলেটে। সিলেট নগরীর কোনো এক জায়গায় আমার জন্ম হয় এবং জন্ম হওয়ার পরে আমি ছোটোবেলা থেকে একেবারে প্রচুর রকমের দুষ্ট ছিলাম। অনেক বেশি দুষ্টুমি করতাম এবং দুষ্টুমি করতে করতে আমার একটা ছোট বোন ছিল আর একটা ছোট ভাই ছিল, যতটুকু আমার মনে আছে আর কি। তো কোনো এক কারণে আমি আমার খেলার কোনো এক কোথায় খেলতে গেলে মাঠের মধ্যে আমি সকালবেলা আমার ছোটো বোনকে প্রচুর মারি, মানে আমার ছোটো বোনের গায়ে আমি হাত তুলি। তো আমার মা কিন্তু আমার ছোটো বোনকে অনেক ভালোবাসতাম। আমি ছোটো বোনের গায়ে যদি হাত তুলে দিলে আম্মু কিন্তু আমাকে অনেক বেশি মারে। তো সেদিন যখন আমি আমার বোনকে মারছি, মারার পরে আমার বোন তখন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিছে, মানে বাড়ির দিকে যাচ্ছিল, যেটা আমাকে মারলাম। এখন যখনও বাড়ির দিকে যাচ্ছে তখন আমার মনে ভয় কাজ করতেছে, আমার বোন যদি বাড়িতে গিয়ে আমার মায়ের কাছে বিচার দেয় তাহলে তো মা আমাকে মারার জন্য আসবে এবং মা আমাকে মারার জন্য আসবে। এই ভয়ে আমি তখন কী করলাম, ওই খেলার মাঠ থেকে আমি তখন দৌড়িয়ে পালাইলাম। আমি এতটাই ছোটো ছিলাম, আমার বাড়ি ঘরের নামও আমার ঠিক মনে নেই। আমি ওখান থেকে দৌড়িয়ে পালাতে শুরু করলাম। অনেক দূর আমি দৌড়িয়ে চলে আসলাম এবং অনেকটা দূর আসার পরে ওইখানে অনেকগুলো মানুষ একটা বাসের মধ্যে উঠতেছে। তো আমি একবার চিন্তা করছি আমি বাসে উঠবো। এটার জন্য আমি যখন বাসে উঠতেছিলাম এবং বাসে উঠার ওই মুহূর্তে যিনি কন্ট্রাক্টর ছিল তিনি আমার বলে, এই পিচ্ছি কার সাথে যাবে, মানে আমার যতটুকু মনে আছে যে আমাকে বাসে উঠতে দেয় না কন্ট্রাক্টর। তো আমি তখন বাসে উঠলাম না উঠে আমি তখন হাঁটতে শুরু করছি, মানে এই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করছি। হাঁটতে 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 অনেক দূর আমি যাচ্ছি, আমার কোনো কিছু মনে নাই। এবং অনেক দূর যাওয়ার পরে আপনার বিকেলের কাছাকাছি হয়ে গেছে, মানে বিশেষ সকাল থেকে হাঁটতেছি বিকেল পর্যন্ত, মানে বিকেল হয়ে গেছে। আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না এবং অনেকে আমাকে দেখে বাট কেউ কিছু জিজ্ঞেস করে না। আমি আমার মতো করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এবং ওখানে যাওয়ার পরে আমি তখন একটা ট্রেনের শব্দ পাচ্ছি, মানে ট্রেন যে চলে না, ট্রেনের একটা শব্দ পাচ্ছি। এবার ট্রেনের শব্দটা পাওয়ার পরে আমি আস্তে আস্তে করে ট্রেন স্টেশনের দিকে হাঁটতেছি এবং ট্রেন স্টেশনে যেতে যেতে প্রায় আপনার সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের কিছুটা আগে আমি স্টেশনে গিয়ে পৌঁছাইছি। এবং স্টেশনে যাওয়ার পরে দেখি অনেকগুলো ছেলে, মানে অনেকগুলো মেয়ে আমার মতো স্টেশনে খেলা করতেছে। তো আমি তো জানি না ওরা আসলে কারা। আমি ওদের সাথে তখন খেলতেছি, এমনি অমনি ওদের সাথে থাকতেছি এবং সারাটা রাত ওদের সাথে দুষ্টুমি করে আমি কাটাই দিয়েছি। এবং এরকম দুষ্টুমি করতে করতে ওই রেল স্টেশনে ঘুমিয়ে গেছি, ওই ফুটপাতের বাচ্চাগুলোর সাথে রেল স্টেশনে আমি ঘুমিয়ে পড়ছি। এবং ঘুমিয়ে পড়ার পরে আমি রাতের বেলা ঘুম থেকে উঠছি, ওইটা আমার আম্মুর জন্য কান্না করতেছি। আমার যতটুকু মনে আছে আমি আম্মু আম্মু বলে অনেক কান্না করতেছি। তো কান্না করতেছি এমন সময় একটা রেলগাড়ি আসছে। এখন রেলগাড়ি কোথায় যাবে এটা তো আমি জানি না। তো কান্না করতে করতে আমি একটা পর্যায়ে ওই রেলের মধ্যে উঠে গেছি এবং রেলের মধ্যে উঠে রেল যখন যাচ্ছে চলতেছে আমার তখন খুব ভয় লাগতেছে। আমি আমার জীবনে কখনো রেলে উঠি নাই, এই প্রথম রেলগাড়িতে উঠছি এবং উঠার পরে ভয় লাগতেছে, আমি চিৎকার করতেছি এবং চিৎকার করা অবস্থায় একজন ভদ্রলোক এসে আমার ধরে আমার বলতেছে, তোমার নাম কি? আমি শুধু আমার নামটাই বললাম, আমার নাম মহসিন। পরে বলে, তোমার নাম মহসিন, তোমার বাড়ি কই? আমি বলতে পারি না। আমি বলি আমি আম্মুর কাছে যাব। আমি কান্না করতেছি। পরে বলে, তোমার আম্মুর কাছে যে যাবা, তোমার বাড়ি কই, তোমার আম্মুর নাম কি, তোমার আব্বুর নাম কি? এই কথাগুলো যখন আমাকে জিজ্ঞেস করে আমি এগুলো কোনো উত্তর দিতে পারি না এবং উত্তর না দেওয়ার কারণে এবার রেলের অনেকগুলো মানুষ তখন জড়াইত হয়ে গেল। সবাই আমার দিকে তাকে আছে, আমার গায়ে তখন ময়লা ছিল। কেউ কেউ বলে ফুটপাতের ছেলে, রেল স্টেশনের ছেলে, এটা ওইটা বলে, অনেকে অনেক ধরনের কথা বলে। তো প্রথমে যে লোকটা আমাকে ধরছে সেই লোকটা আমাকে কাছে টেনে নিল, কাছে টেনে নিয়ে ওনার পাশে আমাকে বসতে দিল, সিটের মধ্যে বসতে দিল এবং বললো, কিছু খাবা? আমি বলছি খাবো। পরে ওনার ব্যাগে খাবার ছিল, উনি আমাকে খাবার দিলে অনেকগুলো খাবার খাইছি, মানে অনেক ক্ষুধার্ত। মানে আমি তো ওই যে এর আগের দিন সকালবেলা বাসা থেকে খেয়ে খেলতে বেরিয়েছি, এরপর তো আমি আর বাড়ি ফিরি নাই, যার জন্য ধরেন আমার খাওয়া দাওয়া নাই, পেট অনেক খিদা। এই জন্য উনি আমাকে যা দিয়েছে আমি তাই মটমট পটপট করে খেয়ে ফেলছি এবং খাওয়ার পরে উনি আমাকে সাথে বসায় রাখছে এবং এরকম করতে করতে ওনার কোলে আমার আবারও ঘুম চলে আসছে, আমি ঘুমিয়ে গেছি। এবার আমার যখন ঘুম ভাঙছে আমি আবার আম্মুর জন্য কান্না করতেছি। তো উনি আমারে বলে, তোমার আম্মুর জন্য কান্না করলে তোমাকে এখান থেকে ফেলে দিব।
মানে ট্রেন থেকে ফেলে দেবো, আম্মুর জন্য কান্না করো না। পরে আমি আর আম্মুর জন্য কান্না করলাম না, এবং এই লোকটা একটা সময় ট্রেন থামলো এবং সে আমাকে ট্রেন থেকে নামাইলো, কোলে করে নামাইছে। কোলে করে তখন সে আমাকে নিয়ে মানে একটা বেবি ট্যাক্সির মতো একটা এসে ওইটা নিতে উঠে সে চলে যাচ্ছে। পরে আমি বলছি কোথায় যান, আমার নিয়ে কই যান? বলে উনি আমাকে বলছে তোমাকে তোমার আম্মুর কাছে নিয়ে যাব, এটুকু আমার মনে আছে। এরপর উনি আমাকে একটা পরিবারে নিয়ে আসে, যে পরিবারের কথা আমি একটু আগে বলেছি। আমার 3 ভাই 1 বোন ওই পরিবারে মা আছে, বাবা আছে, মানে এই লোকটাই আমার বাবা, মা এবং দাদা দাদি। ওই পরিবার থেকে আমার গল্প শুরু। তো আমি তখন ওখানে আসি, আসার পরে ওই মহিলা তখন আমাকে বলে আমি তোমার মা, সমস্যা নেই, যে দেখো ওরা তোমার ভাই বোন। আমি তখন আমার আম্মুর জন্য কান্না করেছে, না আপনি তো আমার মা না, আমার আম্মু আছে, আমি আম্মুর কাছে যাব। তা আম্মুর জন্য কান্নাকাটি করে আম্মুর কাছে যাব। পরে উনি আমাকে যেতে দেয় না, আমাকে বলে তোমার আম্মু নাই, কে বলছে তোমার আম্মুর কাছে যাবা, আমরাই তোমার আম্মু, আমাদের কাছে থাকো, এরকম করে আমাকে ওখানে রাখতে শুরু করে। তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম করে কান্নাকাটি করতে করতে একটা পর্যায়ে আমি ভুলে গেছি, মানে আমার অতীত কিছু মনে নেই। এরপর আস্তে আস্তে করে সব ভুলেই দিচ্ছে আমাকে। আমার যে ভাইয়েরা আছে, আমার ভাইরা আমার সাথে খেলে, আমার সাথে দুষ্টামি করে, এবং ছোট বোন আছে ওর সাথে দুষ্টামি করি। মানে এরকম করে সময়গুলো কাটতে 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 একটা পর্যায়ে দেখা গেল আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, এবং বড় হওয়ার পরে আমার ভাইগুলোর সাথে আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করায় দেয়, ময়মনসিংহের একটা মাদ্রাসায় ভর্তি করায়। আমি তখন মাদ্রাসায় পড়াশোনা করতে থাকি, বাট আমার অতীতগুলো মনে আছে। এরকম করে মাদ্রাসায় পড়াশোনা করতে করতে আমার বয়স তখন 7 থেকে 7.5 বছরের কাছাকাছি। তো 7.5 বছরের কাছাকাছি হওয়ার পরে আমি মাঝে মাঝে আমার আব্বারে বলতাম, উনি কিন্তু আবার আমাকে জোর করে আটকায় রাখতো না, আমাকে জিজ্ঞেস করতো যে তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমাদের গ্রামের নাম কি, ওগুলো আমাকে জিজ্ঞেস করতো। কিন্তু আমার তো কোনো কিছুই মনে নাই, আমার গ্রামের নাম, ঠিকানা, বাবা মা কিছুই তো আমার মনে নেই, বা কোনো কিছু আমার মনে নেই। এরপর উনি আমাকে সিলেটে নিয়ে গেছিলো, ওনার সাথে করে নিয়ে গেছে, অনেক জায়গা আমাকে ঘুরাইছে বা অনেকেই দেখাইছে যে আমাকে চিনি কিনা। আসলে কেউই আমাকে চিনতে পারে না, এই জন্যই উনি ওনার পরিবারে আমাকে রেখে দিয়েছে। এই পরিবার থেকে আস্তে আস্তে করে বড় হচ্ছি। এমন করতে করতে আমি এসএসসি পরীক্ষা দিই, ওই পরিবার থেকে এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসিতে আমি পাশ করি। আমার বড় যে ভাইয়েরা ছিল ওরা আসলে পড়াশোনায় অতটা ভালো ছিল না, ওরা সবাই যে যার মতো করে বিভিন্ন কাজে লেগে যায়, বিভিন্ন কাজ কাম করে। তো আমিও তখন মানে এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার রেজাল্ট আউট হয়েছে, এবং রেজাল্ট আউট হওয়ার পরে আমাকে তখন আর মানে আপনার কলেজে ভর্তি করানো হয়নি। আমি আব্বারে বলছিলাম যে আব্বা আমি কলেজে পড়াশোনা করার জন্য বলি, কিন্তু আব্বু আমাকে আর কলেজে ভর্তি করায় নাই। এবং কলেজে ভর্তি না করানোর পরে দেন আমি তখন আব্বুর তখন একটা দোকান দেয় আমাদের ওই এলাকাতে, অনেক বড় একটা মুদির দোকান দেয়। আমি তখন আমার আব্বুর সাথে ওই মুদির দোকানে বসতাম, মুদির দোকান দেখাশোনা করতাম, ওখান থেকে টাকা পয়সা পাইতাম, এবং ওভাবে আমার তখন চলতেছিল। এমন করতে করতে আমার একেবারে বড় যে ভাই আছে, আমার বড় ভাই তখন বিয়ে করে ফেলে, এবং বিয়ে করে ফেলে উনি বউ নিয়ে আলাদা থাকে, মানে আলাদা বলতে মানে আমার আব্বা ভাগ করে দেয়, উনি আলাদা ঘর নিয়ে উনি ওনার বউ নিয়ে থাকে। এখন দেখা গেল কি উনি সবসময় দোকানে আসে, এবং দোকানে আসার পরে দোকান থেকে উনি মানে টাকা সরাই ফেলে আমার সামনে ক্যাশ থেকে। আমি কিন্তু ক্যাশ থেকে কখনো একটা টাকাও নিতাম না। তো উনি কী করে ক্যাশে হাত দেয়, ক্যাশ থেকে 500 টাকা, 1000 টাকা এমনি উনি টাকা নিয়ে যায়। তো যখন এইভাবে টাকা নিয়ে যায়, আমি 1 দিন 2 দিন 3 দিন দেখি, একটা পর আমার কাছে তখন খারাপ লাগে যে এইভাবে ক্যাশ থেকে টাকা নিয়ে যায়। আবার আমাকে ধবর দেয়, খবরদার আব্বারে কিন্তু কিছু বলবি না, আব্বারে কোনো কিছু জানাবি না, আব্বা যদি জানে তাহলে তোর খবর আছে, মানে আমাকে ওরকম করে ধমক দেয়। তো এরকম করতে করতে দেখা গেলো একটা পর্যায়ে কী হয় জানেন, আমি একদিন আব্বারে বলে দিই যে আব্বা বড় ভাইয়া মাঝে মাঝে ক্যাশ থেকে এমনি এমনি এসে টাকা নিয়ে যায়। এবং এটা বললে আব্বা তখন বড় ভাইয়ারে ডিরেক্টলি বলে দেয় যে তুই আর কোনোদিন আমার দোকানের আশেপাশে আসবি না, আমার দোকানের আশেপাশে তুই আসবি না, আমার দোকানের আশেপাশে আসা তোর জন্য নিষেধ। এবং এই কথাটা বড় ভাই কী করে আমার মাকে বলে দেয়, আর মাকে বললে পরে ওই মা তখন আমার সাথে অনেক দুর্ব্যবহার করে, অনেক খারাপ ব্যবহার করে, মানে আমাকে এরকম করে পর্যন্ত বলে তুই এই পরিবারের কে, তুই তো এই পরিবারের কেউ না, তোর তো এই পরিবারের মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, কিছু নেই, তোর তো আমরা ভাষাই না আনছি, বা তোর তো আমরা রাস্তায় কুড়িয়ে পাইছি, এরপরে কেন তুই এই পরিবারের মধ্যে এত অধিকার খাটাবি? ওর বাবার দোকান থেকে ও টাকা নেবে, তোর কে, তুই বাধা দেওয়ার কে? মানে এমন করে আমার সাথে দুর্ব্যবহার, অতিরিক্ত খারাপ ব্যবহার করে। তা আমি এগুলো শুনি এবং সহ্য করি। আসলে আমার তো সত্যিকার অর্থে আমি এই পরিবারের কেউই না, হিসাব করতে গেলে আমি এই পরিবারের আসলেই কেউ না। কান্নাকাটি করি, মন খারাপ করি যে আমার সাথে এরকমটা কেন হচ্ছে, এরকম খারাপ ব্যবহার আমার সাথে কেন করতেছে, খুব খারাপ লাগা কাজ করে ভিতরে ভাই। এবং এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আব্বা কিন্তু আমাকে অনেক ভালোবাসতো, মানে অনেক ভালোবাসতো, অনেক কিছু করতো। এবার আমার একেবারে বড় ভাইয়ের ছোট যে 2 ভাই আছে বড়, ওই 2 ভাই তখন আব্বুর সাথে দোকানে বসতে শুরু করে, এবং দোকানে বসতে শুরু করে আমিও তখন দোকানে বসি, এবং ওই 2 ভাই তখন আমার আব্বুর কাছে অলওয়েজ আমার নামে বিচার দেয়
যে মহসিন এটা করছে, মহসিন ওইটা করছে, মানে বিভিন্ন ধরনের আমার নামে বিচার দিয়ে থাকে, আমার নামে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তো একটা পর্যায়ে আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগে যে, এবং আব্বু আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, কি ওদের কথা শুনিস না কেন, ওদের কথা মানিস না কেন। একদিন আমি আব্বার সাথে রাগ করে, মানে আপনার এসএসসি পরীক্ষার পরের ঘটনা, আব্বার সাথে একদিন রাগ করে আমি সিলেটে চলে যাই। মানে সিলেট চলে যাই, যে সিলেটে যাওয়ার কারণ হচ্ছে আমার যে বাবা মা আছে আমি এদেরকে খুঁজে বের করব, এবং আমার বাবা মাকে খুঁজে বের করব, আমি ওদের ঠিকানা যাব। মানে আমার কাছে যেরকম মনে হয় যে ছোটোবেলায় যেহেতু আমি হেঁটে হেঁটে রেল স্টেশনে আসছি, তাহলে সম্ভবত রেল স্টেশনের আশেপাশে কোথাও আমার বাড়ি হবে। মানে রেল স্টেশনের আশেপাশে সম্ভবত কোথাও আমার বাড়ি হবে, যেহেতু আমি হেঁটে হেঁটে রেল স্টেশনে আসছি। তো এই জন্য আমি গ্রামে যাই, বাড়িতে যাই, সিলেটে যাই, এবং সিলেটে যাওয়ার পরে অনেকেই জিজ্ঞেস করে যে, মানে ওখানে যাওয়ার পর অনেকেই জিজ্ঞেস করে যে গ্রাম থেকে কোনো বাচ্চা ছোটোবেলায় হারাই গেছে কিনা, আজ থেকে এত বছর আগে কোনো বাচ্চা হারাইছে কিনা। বিভিন্ন গ্রামে গিয়ে কথাবার্তা বলি, এবং আসলে কোনো গ্রাম থেকে সঠিকভাবে আমাকে বলে না, মানে বাচ্চা হারাইছে বা এরকম কোনো কিছু আমি শুনতে পাই না। এমন করতে করতে আমি তখন সিলেটে একটা চাকরি নেই, একটা কারখানার মধ্যে একটা চাকরি নেই, এবং ওই কারখানায় তখন আমি চাকরি করতে শুরু করি। তা আমার তো ধরেন ভাই, মানে অতীত বর্তমান বলতে কোনো কিছুই নেই, মানে ভবিষ্যৎ আর বর্তমান বলতে কিছুই নেই। যেখানে পড়ে আছি, যেখানে রাইট সেখানেই কাজ। তো ওইখানে আমি তখন চাকরি করতেছি, ওই জায়গার মধ্যে চাকরি করি। ওইটা ছিল একটা ফ্যাক্টরি, একটা বিস্কিট ফ্যাক্টরি ছিল। বিস্কিট ফ্যাক্টরিতে আমি তখন চাকরি করতাম। তো মাঝে মাঝে থাকতাম, যাইতাম, আসতাম, এরকম করতে করতে তখন রমজান মাস আসে। আর আমি কিন্তু আর ময়মনসিংহে গেলাম না, আমার বাবার কাছে, মায়ের কাছে, বা ওদের ওই ঠিকানা আমি আর গেলাম না। ওদের উপর রাগ করে আমি টোটালি চলে আসছি, ওখানে আর যাবোই না। তো এইখানে আসছি, এবং এইখানে আসার পরে তো আমি ওখানে পড়ে আসি, এবং এই অবস্থার ভিতরে রমজান মাস আসছে। রমজান মাস আসছে পরে আমি তখন রমজান মাসে কাজ টাজ করি, এবং রমজান মাসে ছুটি দেয়, মানে বেতন দেয়, বোনাস দেয়। তো বেতন বোনাস দেওয়ার পরে সবাই তখন হাতে বেতন বোনাস নেয়। বোনাস নেওয়ার পরে সবার মাঝে একটা আনন্দ ঘন মুহূর্ত কাজ করে। ওই সময় আমি বেতন আর বোনাসটা হাতে পেয়ে কান্না করতেছি। মানে আমার মানে ভিতরটাই খুব খারাপ লাগতেছে, অনেক কষ্ট কাজ করতেছে, মনে অজান্তেই তখন মানে চোখ থেকে পানি বেরোতেছে, কান্না করতেছি। এবং কান্না করতেছি দেখে সেখানে মানে আপনার ওই আমাদের ওই বিস্কিট ফ্যাক্টরিতে চাকরি করে একটা মেয়ে, নাম হচ্ছে মায়া। তো মেয়েটা এই জিনিসটা দেখে যে আমি কান্না করতেছি বেতন এবং বোনাসটা হাতে নিয়ে। পরে মেয়েটা আস্তে আস্তে করে আমার কাছে আসছে। মেয়েটা এমনি আমার সাথে মাঝে মাঝে কথা বলতো, যেহেতু আমরা একই ফ্যাক্টরিতে চাকরি করি, সবার সাথে সবার মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল। পরে আমার কাছে এসে বলতেছে যে, মহসিন ভাই কান্না করতেছেন কেন, কি হয়েছে? আমি বললাম, না কিছু হয় নাই, ভালো লাগতেছে না, এই জন্য কান্না করি। পরে আমার বলে, আরে ভাই বলেন না কি হয়েছে, আমরা তো সবাই মানুষ, তা আমার কাছে বললে আপনার কি হবে বলেন। আমি বললাম, আপনি তো বেতন পাইছেন, বোনাস পাইছেন, আপনি কই যাবেন, ঈদের সময় কোথায় যাবেন? পরে আমার বলে, সবাই যেখানে যায় সেখানেই যাবো। আমি বললাম, সবাই কোথায় যাবে? বলে, সবাই বাড়িতে যাবে, বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, পরিবারের কাছে যাবে। আমি বললাম, এগুলো হাতে নিয়ে আমার পরিবারের কথা মনে পড়ছে। সত্যিকার অর্থে আমার দুটো পরিবার আছে, কিন্তু দুইটা পরিবারের একটা পরিবারের ঠিকানা আমি জানি না, আর আরেকটা পরিবার আমি কখনোই ফিরবো না। যার জন্য আমার এই টাকাগুলো পাইছি, বেতন পাইছি, বোনাস পাইছি, এগুলো নিয়ে আমি কোথায় যাব, এই জন্য আমি কান্না করতেছি। পরে মেয়েটা আমার বলতেছে, কি বলেন মহসিন ভাই, আপনি আপনার ঠিকানা জানেন না, আপনার আব্বা আম্মার ঠিকানা আপনি জানেন না? আমি বললাম, হ্যাঁ আমি যে বাপ মায়ের ঠিকানা জানি, ওরা মূলত আমার বাবা মা না। হ্যাঁ, মেয়েটা খুব কৌতূহল বসত আমাকে বলে যে, ভাই একটু বসেন না, আপনার সাথে একটু কথা বলি। সবসময় দেখি আপনি কেমন জানি একটু মন মরা হয়ে থাকেন, একটু অন্য মনস্ক হয়ে থাকেন, এবং সবসময় কেমন জানি আপনার মাঝে একটা হাহাকার কাজ করে, এক ধরনের কষ্ট কাজ করে, সবসময় দেখে আসছে। তো ভাইয়া আমার সাথে একটু বসেন, বসে কথা বললে ভালো লাগবে। পরে বসছি, বসার পরে মেয়েটা আমার বলতেছে যে, আপনার পরিবার, আমার পরিবার সম্বন্ধে জিজ্ঞেস করে। তো আমি তখন বললাম যে, আমার পরিবারের পুরো ঘটনাটা, মানে এতক্ষণ আপনাকে যা যা বলছি, এই পুরো ঘটনাটা, স্টোরিটা আমি তখন মেয়েটার কাছে বলি। এবং বলার পরে মেয়েটা আমাকে বলে, দেখছেন ভাগ্যের কি নির্মম পরিহাস, আমিও না আপনার মতো কপাল পড়া। আমি তখন বললাম, মানে আপনি আমার মতো কপাল পড়া মানে বুঝলাম না। পরে বলে, আপনার মতো করেই হসপিটাল থেকে আমাকে একটা বাড়িতে নিয়ে আসছিল। ওদের কোনো ছেলে মেয়ে হয় না, এবং ছেলে মেয়ে না হওয়ার পর আমাকে নিয়ে আসছিল, এবং নিয়ে আসার পরে আমি ওখানে থাকতাম, মানে ওইখানে থাকতাম। এবং থাকার পরে দেখা গেল কি, ওই পরিবারে যখন অনেক সন্তানাদি হয়ে যায়, ছেলে মেয়ে হয়ে যায়, এবং ছেলে মেয়ে হইলে পরে ওই পরিবার তখন তারা আর আমাকে মূল্যায়ন করে না, আমার গায়ে হাত তুলে আমাকে মারে। শুধু ওই পরিবারের একজন মানুষ, এটা হচ্ছে ওই পরিবারের একটা দাদি আছে, আর ছোটোবেলায় যে দাদি আমাকে কোলে পিঠে করে মানুষ করে, ওই দাদিটা আমাকে ভালোবাসতো। আর দাদি ছাড়া বাকি যারা ছিল সবাই আমাকে খুব অবহেলা করতো, আমাকে ঘৃণা করতো, আমার গায়ে হাত তুলতো। একটা পর্যায়ে আমি বাধ্য হয়ে ওই পরিবার থেকে চলে আসি। অ্যান্ড পরিবার থেকে এসে আমি এখন এভাবেই আসি। পরে আমি বললাম যে, পরিবার থেকে চলে আসেন, তো এখন আপনি কোথায় যাবেন? বলে, ওই পরিবারেই যাব।
তো ওই পরিবার থেকে না চলে আসছেন? বলে হ্যাঁ চলে আসছে, রাগ করে শহরে চলে আসছে, এখন চাকরি করতেছি। দাদির কাছে আমি মাঝে মাঝে যাই, ঈদের সময় বা রোজার সময় বা ভালো দিনগুলোতে আমি দাদির কাছে গিয়ে দাদির সাথে রাতের বেলায় থাকি এবং দাদির ঘরে গিয়ে ঘুমাই, দাদির সাথে থাকি, আবার চলে আসি। তাই আমি বললাম আপনার আব্বা আম্মা আপনার সাথে কথা বলে না? বলে হ্যাঁ বলে, কিন্তু আমার ওদেরকে ভালো লাগে না, আমি ওদের সাথে কথা বলতে চাই না। কারণ আমার কাছে কেন জানি মনে হয়েছে তাদের সন্তানাদি হচ্ছিল না বলে আমি যখন তাদের পরিবারে আসলাম তারা সবাই আমাকে এত আদর করলো, এত কিছু করলো, যখন নিজেদের সন্তান হয়ে গেল তখনই আমাকে অবহেলা করতে শুরু করলো, আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো, আমাকে বাসার কাজের মেয়ের মতো আমাকে দিয়ে কাজ করাতে শুরু করলো। তখনই আমার কাছে মনে হচ্ছিল যে মানুষগুলো ভালো না। আর মানে ওই সময়টাতে আমি ওদের বাড়ি ছেড়ে চলে আসি। তো মহসিন ভাই, যার এই পৃথিবীতে কেউ নাই তার আল্লাহ আছে, আপনি মন খারাপ করেন না, তো আপনি আমার সাথে মানে যাবেন নাকি আমাদের বাড়িতে, এরকম করে বলতেছে। আমি বললাম আসলে মানে আপনাদের বাড়িতে তো আমি কোনোদিনও যাই নাই, এখন ঈদের সময় গেলে পরে কে কি বলে, কারণ আমি যতদূর জানি আপনি একটা গ্রামে থাকেন আর গ্রামের মানুষের মেন্টালিটি সবসময় খারাপ থাকে। পরে বলে ভাই সমস্যা নাই, আপনি আমার দাদির বাড়িতে গিয়া আমার দাদির সাথেই থাকবেন, আমার দাদি আলাদা ঘরে থাকে। আমি বললাম না আমি যেতে চাই না, কারণ গেলে যদি পরে ঝামেলা হয়। তা এই মেয়েটা তারপর আমাকে অনেক জোরাজুরি করছে নেওয়ার জন্য, বাট আমি আর গেলাম না। না গিয়ে পরে আমি তখন ওখানেই রয়ে গেলাম, যে বাসায় থাকতাম, মেসে থাকতাম, ওই মেসে আমি ঈদের সময় রয়ে গেলাম। ঈদের দিন সকালবেলা আমি নিজে নিজে সেমাই রান্না করলাম, সেমাই খাইলাম এবং ঈদের নামাজ পড়লাম। ঈদের নামাজ পড়ে এসে আমি শুয়ে আছি, অ্যান্ড ওই মুহূর্তে কে জানি হঠাৎ করে এসে আমার দরজার মধ্যে শব্দ করতেছে, মানে আমাকে ডাকতেছে। যখন ডাকতেছে আমি তখন দরজা খুলছি, খুলে দেখি ওই মায়া, মানে যে মায়ের সাথে ঈদের আগে কথা বলছিলাম ওই মায়া। এবং মায়াকে দেখে মায়ের সাথে একজন বৃদ্ধ মহিলা। আমি বললাম মায়া তুমি বাড়িতে যাও না ঈদের সময়? বলে গেছিলাম তো, এই যে বুড়ি আমাকে আবার নিয়ে আসছে। আমি বলছি এটা কে? বলে এটা আমার দাদি। পরে আমি সালাম দিলাম, সালাম দেওয়ার পর উনি সালামের উত্তর নিল, অ্যান্ড তখন আমার উনি বললো যে ভিতরে আসি। আমি বলে আসেন। পরে ভিতরে এসে আমার সাথে বসে আমি তখন মায়েরে বলতেছি তুমি তো তোমার দাদিরে হঠাৎ করে নিয়ে আসছো, আমি এখন কী খাওয়াবো? বলে তুমি সেমাই রান্না করো না? আমি বলছি আমি রান্না করছি, এখন আমারটা তো আমি খেতে পারবো না, আমারটা তোমরা খেতে পারবা কিনা? পরে দাদি বলতেছে যে খাইতে পারবো না কেন, তোমারটা তুমি খেতে পারলে আমরাও খেতে পারবো, দাও। এবার দাদি কী করলো, নিজে হচ্ছে পাকঘরে ঢুকে সেমাই খেতে শুরু করলো। উনি যদিও বয়স অনেক মানে অনেকটা বয়স্ক মানুষ ছিল, কিন্তু ওনার মন মানসিকতা ভাই অত্যাধিক ভালো, মানে অনেক ভালো মনের একটা মানুষ। পরে উনি আবার বলে ঠিক আছে আমি আজকে ভালো করে সেমাই রান্না করি, তোদেরকে দুজনে খাওয়াবো। পরে সেমাই রান্না করলো, সন্ধ্যার সময় আমরা একসাথে খাইলাম। খাওয়ার পরে আমাদের মেসে ওই দিন কেউ ছিল না, মানে মেস পুরো ফাঁকা ছিল, কেন সবাই তো ঈদের সময় বাড়িতে চলে গেছে। ওই রাতের বেলায় আমি, দাদি আর মায়া তখন একসাথে ওই মেসের মধ্যেই থেকে গেলাম। মানে আমার কাছে মনে হলো জীবনের অনেকগুলো বছর পরে আমি একটা সুখের স্পর্শ পেলাম, বা আমাকে হারিয়ে একটা পরিবারে আগাছার মতো আমি বেঁচেছিলাম, কিন্তু আজ অনেক বছর পরে মনে হলো আমি সুখের স্পর্শ পেলাম। শান্তি কাকে বলে, সুখ কাকে বলে, ভালোবাসা কাকে বলে, পারিবারিক মায়া কাকে বলে, এই জিনিসটা আমি বুঝতে পারলাম। এবং সারাটা রাত আমরা আড্ডাবাজি করলাম, গল্প গুজব করলাম। এরপরে দাদি আমারে বলতেছে মহসিন চলো আমাদের সাথে, আমাদের গ্রামে যাবা। আমি বললাম না দাদি আমি যাব না, আমার আসলে ভালো লাগতেছে না, আর আমি আপনাদের গ্রাম অত ভালো চিনিও না, বা আমি যাব না। পরে উনি জোরাজুরি করে যাওয়ার জন্য আমি আর যাই না। দেন এরপরে মায়া আর মায়ের ওই দাদি এর পরের দিন চলে যায় এখান থেকে। এবং চলে যাওয়ার পরে ওই মায়া তখন আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক করে, অনেক ভালো একটা সম্পর্ক করে, সবসময় আমার সাথে কথাবার্তা বলে, যেখানে আমাকে দেখে মানে স্পেশালি রান্না টান্না কোনো কিছু হলে আমার জন্য নিয়ে আসে। এবং আমার তখন মায়ের সাথে আস্তে আস্তে করে একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। তো এই সম্পর্কের নাম আসলে ভালোবাসা বলা যায় কিনা আমি জানি না, কারণ তারে আমি কোনোদিনও ভালোবাসি বলি নাই। ধরুন বাসা থেকে ভালো কোনো খাবার রান্না করছে, আইসা আমাকে খাওয়াইতেছে, এবং ভালো কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে, নিজের জন্য ভালো একটা জামা কিনলে আমার জন্য একটা ভালো টি শার্ট কিনে, মানে সব কিছু মিলিয়ে আমাকে অনেক টেক কেয়ার করতো, অনেক যত্ন করতো, এবং অনেক টেক কেয়ার, অনেক যত্ন, অনেক ভালোবাসা আমার উপর তার ছিল। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমাদের দুজনের মাঝে এক ধরনের একটা সম্পর্ক তৈরি হয়, এবং যেই সম্পর্কের নাম হচ্ছে ভালোবাসা। এবং ভালোবাসার ওই সম্পর্ক শুরু হয় মায়ের সাথে আমার। এমন করে সময়গুলো কাটতে কাটতে প্রায় আমরা 7-8 মাসের মতো দুজনে খুব গভীর সম্পর্কে জড়িয়ে থাকি। এবং গভীর সম্পর্কে থাকার পরে এরপরে মায়ের যে বাবা মা আছে, মানে যে পরিবারে যে পরিবার থেকে সে চলে আসছে, ওই পরিবারে তার বাবা মা এবং তার দাদি মিলে তার জন্য বিয়ে ঠিক করে। তাদের এলাকাতেই এক লোকের কাছে বিয়ে দেবে, ওই লোকের সাথে কথাবার্তা হয়, এবং মায়াকে মায়ের দাদি নিয়ে যাওয়ার জন্য আসে। তো নিয়ে যাওয়ার জন্য যখন আসার পরে মায়া তখন আমার জন্য একটা চিঠি লিখে যায়। মানে ও আমাকে কিন্তু বলে না যে ও বিয়েতে চলে যাচ্ছে বা বিয়ে করবে এই জন্য চলে যায়, মানে চলে যাচ্ছে এটা আমাকে বলে না, বাট একটা চিঠি লিখে
আমাদের ওই কারখানার একটা মেয়ের কাছে চিঠিটা দিয়ে চলে যায়। আমি দেখছিলাম ওর দাদি আসছে, কিন্তু ওকে নেওয়ার জন্য যে আসছে এটা আমি যে ভাই জানতাম না। পরে চিঠিটা হাতে দেয়, চিঠিটা হাতে দেওয়ার পরে মেয়েটা চিঠি দেয় আমাকে। ওই সময় কিন্তু মায়া অলরেডি তার দাদির সাথে চলে যায়। তো চিঠির মধ্যে আমাকে লেখে যে মনে হয় আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং মনে হয় আমাদের দুজনের মাঝে কোনো না কোনো একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কের সূত্র ধরে আমি জানি না আপনার সাথে সংসার করতে পারবো কিনা বা আপনি আমাকে বিয়ে করবেন কিনা। আপনি আমার বিয়ের খবর শোনার পরেও না আপনি কোনো রকমের মানে দীর্ঘশ্বাস ফেলেননি বা আমাকে বিয়ে করার মানে বিন্দুমাত্র চেষ্টা করেননি, বা আমাকে বলেননি যে আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করবেন। তো আমার দাদি আমাকে নিতে আসছে, আমি দাদির সাথে চলে যাচ্ছি। যদি আমাকে ভালোবাসেন তাহলে এত তারিখের মধ্যে আমার দাদির কাছে আইসেন, আইসা আমার নিয়ে যান। এইটা বলে তখন চলে যায়। এবং চলে যাওয়ার পরে আমার ওই কারখানার অন্য অন্য সব মেয়েগুলো বলতেছে যে মায়া আমাকে অনেক ভালোবাসতো এবং মায়া আমাকে অনেক ভালোবাসে, অন্য কারোর সাথে বিয়ে হলেও বাঁচবে না, ও মরে যাবে, ওর দেহ মন প্রাণ সব কিছুর জন্য আমি ছিলাম। এরকম করে অন্য অন্য মেয়েগুলো আমার বলতেছে যে মহসিন ভাই আপনি ভুল করছেন, মায়া আপনাকে এত ভালোবাসে অথচ আপনি মায়ারে এভাবে ছেড়ে দিলেন বা মায়া আপনার সাথে মানে চলে গেল। তো ও আমাকে যে ডেট দেয় এর 2 দিন আগে আমি যখন ও দাদির বাড়িতে যাই, এই প্রথম যে আমি, এবং দাদির বাড়িতে যাওয়ার পরে ও দাদির বাড়িতেই ছিল কি আমি মানুষকে জিজ্ঞেস করে ঠিকানাটা নিই এবং সেই ঠিকানায় দাদির বাড়িতে যাই, দেখি কি মায়া রান্না করতেছে, ও রান্না করতেছে দাদি ঘরের মধ্যে। তো আমি সালাম দিলাম, দাদি তখন বেরিয়ে এসে আমার জড়ায় ধরছে, জড়ায় ধরে আমার ঘরের ভিতরে নিয়ে গেছে। এবং ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে তো দাদি কিন্তু জানতো না ওর সাথে আমার সম্পর্কের বিষয়টা। পরে ঘরে যাওয়ার পরে মায়া তখন রান্না করতেছে, মুখ কালো করে আছে, আমার সাথে কথা বলে না। পরে আমি বললাম কী ব্যাপার মায়া, মুখ কালো করে আসছো কেন, কথা বলো না কেন? বলে আপনাকে তো বিয়ের কার্ড দিয়ে দাওয়াত দিব, আপনি এত তাড়াতাড়ি চলে আসছেন কেন? এরকম করেই বলতেছে। আমি বললাম কেন চলে আসছে, এখন চলে যাব? না চলে যাবেন কেন, আসছেন যখন থাকেন বিয়ে পর্যন্ত, বিয়ের আগে কত কাজ আছে, কত ধরনের কাজ থাকে, সব কাজ টাজ করবেন আর কি, সব কাজ টাজ করতে পারবেন না, এরকম করেই বলে। তা আমার কাছে তখন খুব খারাপ লাগে, আমি আর ওর এটা খারাপ লাগাটা বুঝতে দেই না। পরে ওদের বাড়িতে মানে দাদির ঘরে থাকি, ওর মানে দাদির ঘরটা আলাদা, মানে আলাদা একটা ঘরে ওর দাদি থাকতো আর ওর বাবা মা ওরা আলাদা একটা ঘরে থাকতো। দাদির সাথে ওর বাবা মায়ের সম্পর্ক খুব একটা ভালো ছিল না আর কি। তো এরপর ওই দাদির ঘরে আমি থাকি এবং বিকেলবেলা দাদি আমার নিয়ে বের হয়। বের হইলে অনেকেই জিজ্ঞেস করে যে এটা কে, কোত্থেকে আসছে। তো দাদি বলে এটা আমার দুঃসম্পর্কের আত্মীয়, আমার নাতি, এটা ওইটা অনেকভাবে এক একজনের কাছে এক একভাবে প্রেজেন্ট করে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যা হয়ে যাওয়ার পরে দাদি তখন আমাকে নিজেই বলতেছে যে মহসিন তুমি কি থাকবা না চলে যাবা? যদি থাকো এই ঘরে তো আর থাকতে পারবো না, এই ঘরে তো আমি আর মায়া থাকি, তো তুমি যদি চলে যাও তাহলে চলে যাও, আর যদি থাকো তাহলে মায়ার বাবার ঘরে তোমাকে রাখতে হবে, ওই ঘরে তোমাকে নিয়ে যাব। পরে আমার ভিতরে হঠাৎ করে মনে হলো এ কি, আমি তো ওই ঘরে যাবো না আর আমি ওই ঘরে থাকবো না, কারণ ওই ঘরে গেলে হয়তো অনেকে আমাকে আরও অনেকটা প্রশ্ন করবে, অনেক কথাবার্তা বলবে, আমি সব প্রশ্নের জবাব দিতে পারবো না, তখন দেখা যায় আরেকটা সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমি দাদিরে বললাম যে না দাদি আমি ওইদিকে যাব না, আমি চলেই যাই, আমি চলেই যাই, আমি চলে যাব। এই কথা বলে দাদি বলে চলে যাবো, আচ্ছা ঠিক আছে। মায়ের সাথে কথাবার্তা বলে আমি তখন রওনা দিলাম। তখন রাত্র প্রায় 7:30টার মতো বাজে, তখনও গাড়ি পাবো সিলেট শহরে যাওয়ার জন্য। তো ওইখান থেকে বের হয়ে ওদের আর মেন রাস্তা দিয়ে আমি তখন মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মায়া মুখ কালো করে আছে এবং অনেকক্ষণ পরেই করলো কি, মায়া হঠাৎ করে মানে ওই আপনার জমি দিয়ে হাইটা হাইটা রাস্তার সামনে গিয়ে দাঁড়াইছে। আমার একটা হাতে একটা টর্চ লাইট চলে দিতে যাচ্ছি এবং রাস্তার সামনে গিয়ে আমার সামনে গিয়ে দাঁড়ায় আছে। ওর দিকে তো আমি ভয় পেয়ে গেছি, কিরে ওর বাড়ি থেকে তো আমি মাত্র বিদায় নিয়ে এসেছি, এখন ও এই জায়গায় দাঁড়িয়ে আছে কেন? পরে আমার বলতেছে চলে যাচ্ছ, এমনিই বলে। আমি বললাম কি করব, ছিলাম তো। পরে বলে কেন আসছিলা, এমন করে বলতেছে। আমি বললাম মা এই রাস্তার মধ্যে দাঁড়ায় তোমার সাথে এভাবে কথা বলতেছি, কেউ দেখলে সন্দেহ করবে, আমি চলে যাই। পরে বলে এদিকে আসো, এই বলে আমাকে টাইনা একটা মানে আপনার মানে একটা পুকুরের মতো আছে, পুকুর পাড়ে নিয়ে যায়, নিয়ে গিয়া বলে তুমি চলে যাচ্ছ কেন, এমনি আমাকে বলতেছে। আমি বললাম আমি চলে যাচ্ছি, মানে দাদি বলছে চলে যাওয়ার জন্য। বলে দাদি তোমাকে চলে যেতে বলে নাই, দাদি বলছে যদি থাকো ওই ঘরে তোমাকে রাখবে, তা তুমি চলে যাচ্ছ কেন? আমি বলি চলে যাচ্ছি। তো আমাকে বলে বিয়ের সময় আসবা? আমি বললাম বিয়ের সময়, বিয়ের ডেট তো আমি জানি না, তো বিয়ের ডেটটা যদি আমাকে জানাও তাহলে আমি আসবো। পরে আমাকে বলে ঠিক আছে, তাহলে আমার মাথায় হাত দিয়া একটা কথা বলে যাও সত্যি করে। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলবো। ও বলে আমার মাথায় হাত দিয়া বলো যে তুমি কি আমাকে কোনোদিনও ভালোবাসো নাই, আমার প্রতি কি কোনোদিনও তোমার ভালোবাসা ছিল না? আমি তখন একদম চুপ হয়ে যায়, কোনো কথা বলে না। আমাকে বলে কি হলো বলো, তুমি আমার এই প্রশ্নের জবাবটা দিয়ে তুমি চলে যাও, আমার আর কোনো দুঃখ থাকবে না, কিন্তু যেতে হলে আমাকে এটা বলে যেতে হবে। আমি তখন বললাম মায়া তোমার বিয়ে একরকম ঠিক হয়ে গেছে, বিয়ের কথাবার্তা ফাইনাল, এখন তুমি আমাকে গেলে কী বলতেছো?
আমাকে বলে আমার বিয়ের কথাবার্তা ফাইনাল, আমি তোমার উপর রাগ করে বিয়ে বসতে রাজি হয়েছি, তুমি আমাকে উপর থেকে ভালোবাসা দেখাও কিন্তু ভিতর থেকে ভালোবাসো না। আমার বিয়ের কথা ফাইনাল হয়ে কী হয়েছে, আমি অন্য কাউকে বিয়ে করবো না, আমি আত্মহত্যা করব। আমি তখন বললাম এগুলো তুমি কী বলতেছো, আচ্ছা বাসায় যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। পরে আমাকে বলছেন না, আমার সাথে কথা বললে এখনই বলতে হবে, এরপরে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলতে পারবা না। এবং আমি বললাম মায়া দেখো প্লিজ পাগলামি করো না, আমি চলে যাই। এবং চলে যাই কথাটা বলাতে ও তখন করলো কি, ওই পুকুর পাড় থেকে একটা ব্যাগ হাতে নিল, মানে কাপড়ের ব্যাগ। মানে এই কাপড়ের ব্যাগ দেখে তো আমি অবাক, কিরি। আমি বললাম এই কাপড়ের ব্যাগ কেন তোমার হাতে? ও বলে কাপড়ের ব্যাগ নিয়ে আসছি। আমি বলে কখন তুমি কাপড় মানে ব্যাগের মধ্যে ঢুকাইলা, কখন আবার এই কাপড় নিয়ে চলে আসলা, মানে আমি বুঝলাম না। আবার আমার সামনে এসে দাঁড়াইলা। ও বলে হ্যাঁ তুমি তো পুরোটা রাস্তা ঘুরে আসছো, আর আমি মানে জমির উপর দিয়ে আইল দিয়ে আমি চলে আসছি, তো চলো। আমি বললাম যে কি বলতেছো, তুমি যাবো আমার সাথে? বলে হ্যাঁ যাবো, অবশ্যই যাবো, আমি ওই বাড়িতে থাকবো না, আমি তোমাকে ভালোবাসি। আর আরেকটা সত্যি কথা বলি, এমনি আমার বিয়ের কথাবার্তা চলতেছে ঠিক আছে, কিন্তু আমার বিয়ের দিন তারিখ ঠিক হয় নাই। এটা আমার দাদিকে দিয়ে আমি তোকে মিথ্যা বলাইছি, আমি তোমার ভালোবাসা দেখছি, তো বুঝে গেছি যে তুমি আসলে আমাকে ভালোবাসো না, আর ভালোবাসো না দেখে আমাকে রেখে চলে যাচ্ছ। আমি বলি মায়া তুমি তো আমার সম্বন্ধে জানো, আমার পরিবার সম্বন্ধে জানো, আমার এই পৃথিবীতে অনেকগুলো মানুষ থেকেও কেউ নেই, আমি এই দুনিয়াতে এক এক অন্যরকম মানবতার জীবনযাপন করছি। আমাকে বলে আমি সবই জানি, আমি সবই জানি, সবই বুঝি, তুমি অনেক কষ্টে তোমার জীবন কাটাচ্ছ, এই পৃথিবীতে প্রতিটা মানুষই না কোনো কষ্টে আছে। আচ্ছা চলো, এই বলে ও তখন আমার সাথে এই ওদের ওই গ্রাম থেকে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দিল। আমি বললাম তুমি যে আমার সাথে চলে আসছো, তোমার দাদি তোমারে খুঁজবে না? ও বলে না, আমি দাদিকে বলে আসছি আমি চলে যাচ্ছি, আর দাদিও আমার সম্বন্ধে অনেক কিছু জানে। তো এরপর ওই বাড়িতে আসছি, আসার পরে তখন ও করলো কি, আবার আমরা ওই সিলেটে চলে আসি, আসার পর ও তখন আবার দুজনে কাজ করি, এবং কাজ করার পরে মঙ্গলবারে ও আমার বলতেছে শুক্রবারে দাদি আসবে, এই কথা বলতেছে। আমি বললাম যে শুক্রবারে দাদি কেন আসবে? বলে দাদির কাজ আছে শুক্রবারে, দাদি সিলেটে আসবে, শুক্রবারে আমাদের ডিউটি অফ থাকবে, আমরা কাজ করবো না। তাই আমি বললাম যে আসলে কি, তোমার কথা আমি বুঝি না, তুমি কি বলতে চাচ্ছ? ও আমাকে তখন ডিরেক্টলি বলে শুক্রবারে আমরা বিয়ে করব। আমি বললাম মানি? বলে হ্যাঁ, দাদিরা আসতে বলছি, দাদি যদি আসে তাহলে শুক্রবারে আমাদের বিয়ে হবে। মানে ওর কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম যে শুক্রবারে আমরা বিয়ে করব, আর অথচ আমি এটা জানিই না। আমাকে বলে তোমার জানার প্রয়োজন নাই, তুমি কোনো কিছুই জানার চেষ্টা করো নাই, আর কোনো কিছু জানার চেষ্টা করবাও না, শুক্রবারে আমাদের বিয়ে হবে, এটাই ফাইনাল। এরপরে শুক্রবারে ওর দাদি আসলো, এবং আসার পরে ওর তখন কী করলো, আগে কাজী মাজি সব কিছু ঠিক করে রাখছে, বিয়ের সাক্ষীটাকে শুরু করে সব কিছু ঠিক করলো। এবং ওর দাদি যেদিন আসলো ওই দিনে দুপুরবেলা কাজী ডেকে মায়া যে বাসায় থাকতো ওই বাসায় ওর দাদির মোকাবিলায় বা ওর দাদির সাক্ষীতে তখন মায়ের সাথে আমার বিয়ে হয়। এবং বিয়ে হওয়ার পরে আমি তো মায়াকে ভালোই বাসতাম, কিন্তু মানে এভাবে পাওয়ার আশা করি না আর কি। পরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে বাসর হয়েছে, এবং বাসর হওয়ার পরের দিন ওর দাদি তখন একটা মানে আপনার পলিথিনের মতো মানে আপনার কাগজ এবং পলিথিনের মতো একটা ব্যাগ ওর হাতে দেয়, মানে এরকম একটা পোটলা টাইপের মায়ের হাতে দেয়, হাতে দিয়া বলে, খুব কান্না করে বলে যে দেখ তুই তো আমার কাছে আমার নাতিনের মতোই, তুই আমার একটা নাতিন, আমার দুইটা নাতিন, আমি তোর আমার নাতিনের মতোই দেখি, তো আমি তো জানি তোর বাবা মা তোরে কোনো কিছুই দেবে না, ওরা তোরে সব কিছু থেকে বঞ্চিত করবে, ওরা অনেক স্বার্থপর, ওরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে, স্বার্থের জন্য তোকে কাছে টেনে আনছে এবং স্বার্থ পুরাইছে বলে তোরে দূরে ঠেলে দিছে। তো আমি তখন ওর দাদি তো ও তখন এগুলো বলতেছে, ওর দাদি এগুলো বলতেছে, ওর দাদির মুখের দিকে তাকিয়ে আছে। পরে বলে এই জিনিসগুলো আমার, এবং এগুলো তোর দাদা আমাকে দিয়েছিল বিয়ের সময়, আমি জিনিসগুলো কাউরে দিইনি, জিনিসগুলো আমি যত্ন করে রাখছি, এগুলো আমি তোরে দিলাম, এটাই তোর বিয়ের সম্বল, এবং এটা তুই আগলায় রাখিস, এই সম্বলটা কখনো নষ্ট করিস না। তো এগুলো দেওয়ার পর ওর দাদি তখন ওই দিন বিকেলবেলায় চলে যায়, যদি আমি মানা করছিলাম যে দাদি যাইও না, বা উনি চলে যায়। পরে এরপরে মায়া আর আমি একসাথে ওই পরিবারে থাকতে শুরু করি। দাদি চলে যাওয়ার পরে ওই পোটলাটা কিন্তু কখনো আমি খুলে দেখি নাই। এর 3 দিন পরে আমি মায়েরে বলতেছি, মায়া দাদি যে তোমার জিনিসগুলো দিছিল এগুলো কি? ও বলে এগুলো গয়নাগাটি। আমি বললাম কীরকম গয়না, আমি তো দেখি নাই, দেখাইবা আমারে? পরে ও আমাকে গয়নাগুলো খুলে দেখায়, মানে ওই থেকে পোটলা থেকে খুলে দেখায়, দেখি ভাই ওখানে অনেক টাকার গয়না, মানে বিছাদর, টিকলি, মানে একটা বিয়ের জন্য মানে পুরনো দিনের যে গয়নাঘাটিগুলো হয় না এরকম অনেকগুলো গয়না। আমি বললাম এত কিছু তোমার দাদি তোমার দিয়ে দিছে? বলে আমার দাদি আমাকে অনেক ভালোবাসে, আর আমিও না দাদিকে অনেক ভালোবাসি। অ্যান্ড এরকম করে তখন ওনার সাথে মানে মায়ের সাথে আমি তখন সংসার করতেছি, প্রায় 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস পরে মায়া একদিন আমাদের বলতেছে চলো না আমরা ময়মনসিংহে তোমার ওই বাড়িতে বেড়াইতে যাই, তোমার আব্বু আম্মুকে দেখে আসি। আমি বললাম দেখো ওই পরিবারে মানুষগুলো আমাকে পছন্দ করে না, আমাকে ভালোবাসে না, এবং ওই পরিবারে আমি যেতে চাই না। আমাকে বলে না আমরা থাকবো না, গিয়ে আবার চলে আসবো, সমস্যা কি, চলো। পরে আমি বললাম যেহেতু তুমি এরকম করেই বলতেছো, আমি তোমাকে ঘুরে আনার জন্য নিতে পারি, বাট ওই পরিবারে কিন্তু আমি থাকবো না।
ও আমাকে বলে তুমি থাকতে চাইলেও তো আমি ওই পরিবারে তোমাকে রাখবো না, তুমি আমার হাজব্যান্ড, আমরা একসাথে এখানে ভালো আছি, এখানেই থাকবো। এই কথা বলার পরে কিছুদিন পরে আমি তখন মায়াকে নিয়ে আমার গ্রামের বাড়ি ময়মনসিংহে আমি তখন ঘুরতে যাই, মানে বেড়াতে যাই। এবং গেলে পরে মায়াকে নিয়ে যাই আমার আব্বুর দোকানে, আমি প্রথম যাই। এবং আব্বু আমাকে দেখে তো দোকান থেকে দৌড়ে আসে এবং জড়াই ধরে বলে, কিরে বাবা তুই কোথায় চলে গেছিস? মানে আব্বু কান্না করতেছে, প্রচুর কান্না করে। দোকানের ভিতরে নিয়ে যায় এবং আমার জিজ্ঞেস করে এটা কে? আমি বলছি আব্বু আমার বিয়ে করছে, ওর নাম মায়া। এরপর আব্বু আমার আব্বুর পা ধরে সালাম করে, অ্যান্ড ও তখন আমার আব্বু আর ও কিলো তখন ভিতরে দিকে যাচ্ছে। আর এখানে একটা কথা বলে রাখি, তখন কিন্তু আমার আব্বুর দোকানটা একদম ছোট হয়ে গেছে। আমার আব্বার দোকানটা কিন্তু অনেক বড় ছিল, দোকানে বিভিন্ন ধরনের মাল ছিল, অনেক কিছু ছিল। আর এখন আমার আব্বা একটা টং দোকানের মতো একটা দোকান নিয়ে বসে আছে। তা আমি আব্বুরে জিজ্ঞেস করলাম যে আব্বু কী হয়েছে? আব্বা বলে যে ওই যে যেটা আর কি আমি বলে গেছিলাম, আব্বার যে ছেলেরা আছে, আমার যে বড় 3 ভাই আছে, ওরাই ব্যবসা পুরা মানে ফুটাই দিছে। এরপরে নাকি আব্বার শেষ পর্যন্ত মানে দোকান এটা ছেড়ে দিয়ে, মানে দোকানের মালামাল সব বিক্রি করে, মানে ঋণ টিন শোধ করে, আমার আব্বা নাকি পরে কোন ব্যাংক থেকে 2 লক্ষ টাকা ঋণ নিয়ে এরপরে নতুন করে আবার এই দোকানটা চালু করছে। আমার এটা বললো। পরে আমি এরকম করে আব্বু বললাম, আমি বললাম আব্বু তো আগেই বলছিলাম যে ভাইয়ারা এরকম এরকম করে, ওনাদের সাথে তুমি টিকতে পারবা না, বা ভাইয়ার এগুলো করে। আমার আব্বু বলে তখন বুঝতে পারি নাই, বাট এখন তো বুঝতে পারছি, আচ্ছা চল বাড়িতে চল। এগুলো আমাকে তখন বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিলে পরে আমার ওই মানে মা আর কি, যিনি আমাকে ছোটোবেলায় লালন পালন করে, এক কথায় বলতে গেলে এই সেই মা আবার চলে আসছে। এই পোলার নিজের বাপের ঠিকানা নাই, মায়ের ঠিকানা নাই, এখন কোত্থেকে এখন আরেকটা মেয়ে ধরে নিয়ে আসছে, মানে খুবভাবে হচ্ছে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, এরকম অনেক কথাবার্তা বলে। তা আমি এখন শুনি কি করব। এরকম করে রাতটা কাটাই এবং দিনের বেলায় দেখি মানে আমার বউ সকালবেলা উঠেই কাজটা শুরু করে, ঘর ঘর মোছার কাজ, ঘর পরিষ্কারের কাজ, অনেক কাজ করে সারাদিন এবং দুপুর পর্যন্ত তখন কাজ করে। এবং ওরই কাজ করা দেখে আমার ওই মা তখন আমার বউয়ের প্রতি মানে মায়ের প্রতি একটা মায়া লেগে যায়, যে সারাদিন কাজ করে এটা সেটা। এবং আমার ওই মা তখন করে কি, মায়ের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে, অনেক ভালো ব্যবহার করে, অনেক মিষ্টি ব্যবহার করে, যে মা তুমি তো অনেক ভালো, এটা ওইটা, মানে অনেক রকমের কথাবার্তা মায়াকে শোনায়। আর মায়াও তখন কথাগুলো শুনতেছে। আস্তে আস্তে আমার ওই মা তখন মায়ারে বলতেছে যে তোমার এগুলোতে থাকার দরকার নাই, ওইখানে থাকার দরকার নেই, তুমি এখানে চলে আসো। মায়া কিন্তু প্রচুর কাজ করে, শুধু মায়ার কাজ দেখে 2 দিন আমি ওই বাড়িতে ছিলাম, মায়ার কাজ দেখে তখন আমার মা মায়ারে বলতেছে শহরে বন্দরে থাকো, এটা ভালো দেখে না, যেহেতু বিয়ে করছে ফেলছো, জামাই নিয়ে বাড়িতে থাকো, জামাই নিয়ে বাড়িতে আসো। মানে এই কথা বললে পরে মায়াও তখন আমার আম্মুর প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরে আমরা আবার সিলেটে যাই এবং সিলেটে যাওয়ার পর আমাদের যে ঘরটা ছিল ওই ঘরটা আমরা তখন ছেড়ে দিই। এবং ঘর ছেড়ে দেওয়ার পরে আমি তখন মায়াকে নিয়ে বাড়িতে চলে আসি এবং বাড়িতে এসে আম্মুর সাথে থাকতে শুরু করি এবং ওভাবেই তখন সময়গুলো কাটতেছে। তো আমরা টোটালি তখন ওখানে ব্যবসা বাণিজ্য সব শেষ, আমি আব্বুর সাথে দোকানে বসি, তাই দোকানটাও ওভাবে চলতেছে না। এরপরে দুজনে মিলে চালাইতেছি। এমন করতে করতে আমি একটা পর্যায়ে মায়ের সাথে আলোচনা করলাম যে মায়া একটা কাজ করলে কেমন হয়, তোমার কাছে তো অনেকগুলো গয়নাগাটি আছে এবং এই গয়নাগাটিগুলো তো আপাতত কোনো কাজে আসতেছে না, এগুলো তো তোমার কাছে পড়েই আছে, ওখান থেকে কিছু গয়না আমরা বিক্রি করি এবং কিছু গয়না বিক্রি করে পরে যে টাকাটা হবে সেই টাকাটা দিয়ে আপাতত বাবার দোকানে কাজে লাগাই, কারণ বাবার দোকানে কোনো মালামাল নাই, কোনো কিছুই নাই, যদি কয়টা পুঁজি দেওয়া যায় তাহলে দোকানটা অনেক ভালো চলবে। এই কথা বললে পরে মায়া তখন এই প্রস্তাবে রাজি হয় যে ঠিক আছে তাহলে একটা কাজ করো, এখান থেকে কিছু গয়নাগাটি বিক্রি করে তুমি দোকানটা চালু করো, এটা আমাকে বললে পরে আমি ওখান থেকে ওর কিছু গয়না নিয়ে পরে আব্বুর সাথে আমি তখন গয়নাগুলো বিক্রি করার জন্য গঞ্জের বাজারে যাই। এবং বাজারে গেলে পর আব্বু আমাকে বারবার জিজ্ঞেস করে এগুলো কোত্থেকে আনছিস। আমি আবার আমার আব্বুকে অনেক ভালোবাসতাম বলে আমি আব্বুর কাছে সব কিছু বলে দিই যে শুধু এগুলো না, এছাড়া মায়ের কাছে আরও অনেক গয়নাগাটি আছে, ওর 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 দাদি ওরে দিছে এগুলো আমাদের বিয়ের সময়, আর এগুলো আমি আমার আব্বারে বলি। আব্বুরে তো আমি ভালোর জন্য বলি। আব্বুরে বলার পরে এরপরে হলো কি, আব্বুরে তখন আমি কিছু গয়না বিক্রি করে দোকানে নতুন করে মালামাল উঠাই, দোকানটাকে খুব সুন্দর করে ডেকোরেট করে সাজাই, মানে একদম বড় করে গড়ে তুলি। অ্যান্ড ওই মুহূর্তে এরই কয়েকদিন পরে, প্রায় 5-6 দিন পরে আমার বউ একদিন আমার বলতেছে যে আচ্ছা তুমি কি আমার কাছে যে গয়নাগাটিগুলো আছে এসব বিষয়ে আমার কাছে কিছু বলছো? আমার বউ আমারে বলতেছে। আমি বললাম না, আমি তো মায়ের কাছে কিছু বলি নাই। বলে জানো তোমার মা আমাকে মানে মাথা খেয়ে ফেলতেছে, আমাকে বারবার বলতেছে যে গয়নাগাটি আমার দাদি আমাকে দিচ্ছে এগুলো ওনাকে দেখানোর জন্য। আমি তখন বললাম কি বলো তুমি, উনি জানলো কেমন করে? আমার বউ তখন বলতেছে আমি তো জানি না, কিন্তু উনি কীভাবে জানছে? উনি আজকে সারাটা দিন আমাকে জ্বালাইতেছে যে দেখি না তোমার দাদি তোমাকে কি দিছে, কীরকম গয়না দিছে, একটু দেখি না, একটু দেখানো, এরকম করতেছে আমার সাথে। পরে আমি শোনার পরে আমি তো ভাবলাম যে কী ব্যাপার, আমার আব্বা আবার বলে দিল কিনা। পরের দিন আমি দোকানে গেছি, দোকানে যা আব্বারে জিজ্ঞেস করলাম যে আব্বা
আমি যে মায়ের গয়নাগাটি বিক্রি করে দোকানে কিছু পুঁজি উঠাইলাম এবং আরও ময়না মানে মায়ের কাছে আরও গয়নাগাটি আছে, এগুলো কি আপনি আমার কাছে বলে দিছেন? আব্বা বলে, হ আমি তো বলে দিছি। তো এগুলো আব্বু বললেন কেন? বলে, কথায় কথায় তোর আম্মারে বলে দিলাম আর কি। তোর আম্মা বারবার বলতেছে টাকা কই পাইছি, দোকানে মাল কেমনি উঠেছি, এগুলো বারবার জিজ্ঞেস করতেছে। তো বারবার জিজ্ঞেস করতেছে দেখে আমি মানে বলে দিছি যে এমনি এমনি তোর বয়ে দিছে। পরে আমি বললাম যে এটা তো আব্বা ঠিক করে নেয়, এখন তো আম্মা এরকম এরকম করতেছে। এবং এটা বলার পরে আব্বু তখন কী করে, দোকান থেকে গিয়ে আম্মারে মারে, আমার গায়ে হাত তোলে যে তোর এত বড় সাহস, তুই কেন বৌমার কাছে গয়না দেখতে চাইবি? এরকম করে আমার বৌমা আমার বউয়ের সাথে তখন আর আমার মা কথা বলে না। দুজনেই কেমন যেন একটু রাগ করে আছে, মানে আমার মানে মা রাগ করে আছে। এমন করতে করতে একদিন আমার বউ আমারে বলতেছে যে একটা কাজ করি, এই গয়নাগাটিগুলো আম্মারে দেখায়, কারণ আম্মা আমার সাথে এখন কথা বলে না। আব্বা আম্মার গায়ে এই গয়নাগাটিগুলো নিয়ে হাত তুলছে, আমার কাছে বিষয়টা খারাপ লাগে, এগুলো একদিন দেখাই। আমি বললাম ঠিক আছে, যদি তোমাকে দেখাইতে ইচ্ছে হয় তাহলে তুমি দেখাও। অ্যান্ড এমন করে হলো কি, আমার মা তখন এই গয়নাগাটিগুলো মানে দেখলো আমার বউয়ের কাছে, আমার বউ সব কিছু দেখাইলো। অ্যান্ড দেখানোর কিছুদিন পরে মানে কয়েকদিন পরে আমার ওই মা একদিন আমার হাত ধরে আমার কাছে কান্নাকাটি করে বলতেছে, মহসিন তোরা একটা কথা বলি, তোর বাবা তো তোরা অনেক পছন্দ করে এবং তোরা তো দোকানপাট দিছস, ব্যবসা বাণিজ্য দিছস, ভালোই আসস, তোর আব্বার সাথে তুই ভালোভাবে চলতেছিস, তা তোরা একটা কথা বলবো, তুই যদি আম্মুর কথাটা রাখিস। মানে খুব ভালোভাবে, মানে এত ভালো করে বলতেছে যে আমি আমার জীবনে কোনোদিন ওনাকে আমার সাথে এত ভালো করে কথা বলতে দেখি নাই। বাবারে সোনারে বলে খুব আদর করে আমার সাথে কথা বলতেছে। পরে আমি ওনার কথা শুনতেছি, অ্যান্ড এরকম করে কথা শুনতে শুনতে উনি আমারে বলতেছেন যে একটা কাজ কর, তুই যেহেতু তোর বাবার সাথে আছিস, তুই তোর বাবার সাথে থেকে যা, কারণ তোর বাবা তোরা অনেক পছন্দ করে, তোরা অনেক ভালোবাসে, তোর বাবার সাথে তুই ব্যবসা বাণিজ্য কর। আর তোর বউয়ের কাছে কিছু গয়নাগাটি আছে, ওই গয়নাগাটিগুলো বিক্রি করে তোর বড় ভাইয়েরে বিদেশে পাঠাই দে। এমনি বলে। মানে আমি এটা শুনে তো মানে আসমান থেকে পড়ছি, কী রে এটা আমার কি বলে? আমি বলছি, মা গয়নাগাটি তো আমার না, গয়নাগাটি হচ্ছে মায়ার। এখন মায়ার গয়নাগাটি আমি বিক্রি করে কিভাবে আপনারা টাকা দিবে বলেন তো? আমার মা বলতেছে, বাবারে তোরা যেভাবে বলিস এইভাবে আমি দিতে রাজি আছি, এবং প্রয়োজনে আমার যে বাড়ি আছে, আমার আব্বার কিন্তু ওই সময় একদম সব কিছু শেষ হয়ে গেছিলো, কিছুই নাই। পরে বলতেছে, আমার প্রয়োজনে আমাদের যে জমি আছে, ওই জমি আমি তোর বউর নামে লিখে দিব, এবং তোর বউ যদি গয়নাগাড়িগুলো বিক্রি করে টাকা দেয় আমি জমি লিখে দিব, এবং এরপরে আমি তোর ভাই যখন বিদেশ যেয়ে টাকা পরিশোধ করবে, অ্যান্ড এরপরে তোর বউ আবারও আমরা টাকা দিয়ে দিব, পরে তোর বউ জমি আমাদেরকে ফিরিয়ে দিবে। কারণ এখন তো তোর বড় ভাই একেবারেই বেকার, বাড়িতে ঘোরাফেরা করে, বউ নিয়ে চলতে পারে না, খেতে পারে না, অনেক ঝামেলার মধ্যে আছে। এবং এই অবস্থার মধ্যে যদি এখন তোর বড় ভাইকে যদি আমরা বিদেশে কোনো একটা লাইন না করে দিই, তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে। তা তোর বউয়ের কাছে গয়নাগুলো যেহেতু পড়ে আছে, এভাবে দে, আমরা বাড়ির দলিল দিব এবং তোর বউ গয়নাগাড়িগুলো বিক্রি করে টাকা দিবে। আমি তখন বললাম যে না মা, এই গয়নাগাটি আমারও না, এই গয়নাগাটি হচ্ছে মায়ার, আর মায়াকে দিছে ওর দাদি। এখন এই বিষয়ে মা আমি কোনো কিছু বলতে পারবো না, মানে আমার দ্বারা এই বিষয়ে কোনো কিছু বলা সম্ভব না। তো আমার মা বলতেছে, কেন সম্ভব না বাবা, এটা কোনো কথা হইলো? এটা তুই কী কথা বলতেছিস? আমরা একই পরিবারে থাকি, সবাই আমরা একই পরিবারের মানুষ, গয়নাঘাটি এখানে পড়ে থেকে কোনো লাভ আছে? তোর বড় ভাইয়ের বিদেশ পাঠিয়ে দিলে আমাদের এখন জমি বিক্রি করতে হবে। তা আমরা যদি জমি বিক্রি করে অন্যরে টাকা দিই, তাহলে তার আমরা জমিটা ফিরে পাবো না। যেহেতু আমাদের জমিটা আমরা আবার ফিরে পাওয়ার জন্যই চাচ্ছিলাম যে তোদের নামে লিখে দেয়। আমি বললাম যে না মা, আমি এই বিষয়ে আপনাদের কোনো হেল্প করতে পারবো না বা কিছু বলতে পারবো না। এবং এবার আমার বউরে ধরে, আমার বউ তখন রাজি হয় না। আমার বউ বলে যে না, এটা আমার দাদির দেওয়া জিনিস, আমি আমার দাদির দেওয়া জিনিস এভাবে কীভাবে দিয়ে দিব, এটা হতে পারে না। মানে আমার বউ রাজি হয় না, আমিও রাজি হই না, আমার বউ রাজি হয় না। অ্যান্ড এরকম করতে করতে একদিন দোকানের মধ্যে আব্বু তখন আমার বিষয়টা জিজ্ঞেস করলো যে মহসিন, তোর মাকে তোরা এটা বলছে? আমি বলি হ্যাঁ আব্বা, মা বলছে। আমার আব্বা তখন বলে, খবরদার এই কাজ কিন্তু ভুলেও করবি না। আমার বড় ছেলে লাফাঙ্গা, আমার বড় ছেলে ভালো না, ওর স্বভাব চরিত্র ভালো না, ওরে বিদেশ পাঠালে ও কোনো কাজ কাম করবো না, দেখা যায় মধ্যে থেকে তোর বউর গয়নাগাটিগুলো তুই হারাবি, আর জমি তো তুই দখলে নিতে পারবি না, এরকম উল্টাপাল্টা কাজ করিস না। আর জমি সে দিবে কেমন করে? জমির মালিক হচ্ছে আমি, সে দেয় কেমনে? আমি বলি হ্যাঁ আব্বা, এটাই তো কথা। বল আচ্ছা ঠিক আছে। এরপরে যখন আমার মা আমারে ধরে, কিরে, আমি তখন মায়েরে বললাম, তুমি যে জমি দিবার কথা বলো, তুমি জমি দিবা কেমনে? জমি তো তোমার নামে না, জমি হচ্ছে আমার আব্বার নামে। আব্বা যদি জমি না দেয় তা তুমি কেমনে দিবা? মা আমারে বলো, তোর আব্বার নামে জমি হলে কি হয়েছে, আমি দিয়ে দিব। আমি না, তুমি দিতে পারবে না, তুমি কেমনে দিবা? জমি হচ্ছে আব্বার নামে, তোমার তো জমি দেওয়ার কোনো ক্ষমতা নাই, আর আব্বা তো এটাতে রাজি নেই। এইবার আমার মা করে কি, কেমনে 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 আব্বারে ধরে, মানে আমার আব্বা তো ঘরের মধ্যেই থাকে, মানে মহিলা মানুষ তো কেমনে কেন আবার ব্রেন ওয়াশ করে আব্বাকে রাজি করায় ফেলে। এবং কয়েকদিন পরে যে আব্বা আমাকে বলছে দিস না, আমার বড় ছেলে ভালো না, এটা ওইটা, এখন কিছুদিন পরে এই আব্বারে তখন সুর পাল্টে যায়, এবং সুর পাল্টে আমারে বলে, মহসিন তোর মা যেটা বলছে কথাটা একেবারে খারাপও বলে নাই,
একটু চিন্তা ভাবনা করে দেখ কথাটা ঠিক আছে কিনা, কারণ গয়নাগাটিগুলো তো তোদের কাছে পড়েই আছে, এগুলো তো কোনো কাজে আসে না এবং এগুলো থেকে তো কোনো টাকাও বের হয় না। তা জমি যদি তোর বউয়ের নামে লিখে দিই এবং এরপরে যদি তোর জমি আমরা যদি টাকা দিয়ে আবার জমি ফিরেই নিই তাহলে সমস্যা কি? হ্যাঁ, আব্বু যখন আমার এটা বলে তখন আমার ভিতরে কিছুটা মানে হ্যাঁ হ্যাঁ বোধ কাজ করে। পরে আমি আমার বউরে বলি, আমার বউ আমার একটা কথাই বলে যে দেখো এগুলো আমার আম্মু আমার দাদি কিন্তু দিছে, আমারে দেওয়া মানে তোমারে দেওয়া। হ্যাঁ, আমি তো আর কেউই না, আমাকে দেওয়া আর তোমাকে দেওয়া একই কথা। তো দাদি যেহেতু জিনিসগুলো আমাকে দিছে তাই এগুলো তোমার জন্যই দিছে। এখন তোমার জিনিস যদি তুমি নষ্ট করে ফেলা, তুমি ফেলে দাও, তুমি তাহলে তো আসলে কারো কিছু করার নাই। এখন তুমি যদি দিতে বলো তাহলে আমি দিব, আমার কোনো সমস্যা নাই, তবে তুমি এটা ভেবে চিনতে বলো। আমি বললাম হ্যাঁ আমি আসলে ভেবে চিন্তেই বলতেছি, খারাপ কিছু হবে বলে তো আমার কাছে মনে হয় না। পরে বলে তুমি যদি দিতে বলো তাহলে আমি দিব। এরপর এরকম করে আমার বউকে বলার পরে আমার বউ তখন আমার কথা রাজি হয়। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার কথা মানবো, ঠিক আছে তাহলে দিব। এরকম করে তখন আমি বললাম আমার আব্বার বললাম যে মায়ের নামে কিন্তু দলিল দিতে হবে। তা আমাদের বাড়ির সামনে যে 3 ঘন্টা জমি মানে 3 থেকে 4 ঘন্টা হবে, ওই জমিটা তখন আমার আম্মা কী করে মায়ের নামে মানে আমার আব্বা তখন এই জমিটা মায়ের নামে আপনার দলিল করে দেয়, বলতে হচ্ছে দান মানে দানপত্রে যে দলিল হয় না এরকম দান করে দেয় আমার বউয়ের নামে। এবং দান করে দেওয়ার পরে আমার বউ তখন গয়নাগাটিগুলো আমার মাকে দেয়। আমার মা তখন এই গয়নাগাটিগুলো বিক্রি করে আমার বড় যে ভাই ছিল আমার বড় ভাইয়ের তখন পাসপোর্ট করায় এবং বড় ভাইয়ের বিদেশ পাঠানোর জন্য প্রক্রিয়া রেডি করে। বিদেশে পাসপোর্ট পাঠানোর কিছুদিন পরে আমার বড় ভাইয়ের তখন ভিসা লেগে যায় এবং বড় ভাইয়ের ভিসা লাগার পরে বড় ভাইকে তখন বিদেশে পাঠিয়ে দিবে। বড় ভাই তো অনেক এক্সাইটেড, উনি বিদেশে যাবে এবং সব কিছু ঠিকঠাক হলো। আমার ভাইয়া তখন একটা সময় আপনার কাতারে আমার ভাইয়ের জন্য কাতারে দেখা হয়, ভাই তখন কাতারে চলে যায় এবং কাতারে চলে গেলে পরে ভাইয়া কাতারে ভালোই আছে, টাকা পয়সা ইনকাম করতেছে, পরিবারের জন্য টাকা পয়সা পাঠাইতেছে। আর আমার বউয়ের ঘরে কিন্তু কোনো সন্তানাদি হয় না, মায়ের ঘরে। এটা কেন হয় না আমি কিন্তু এটা বুঝতেছি না, কোনো সন্তানাদি হয় না। তো এরকম করে সময়গুলো কাটতেছেন, কাটতে কাটতে মানে অলওয়েজ হচ্ছে আমার মা তখন মানে আমার মারে আমি বলতেছি কী ব্যাপার, ও টাকা পয়সা দেয় না কেন, ও তো টাকা পয়সা পার আমাদেরকে দেন না কেন। আর মা তখন কী করে আমার বউকে নিয়ে মানে মায়েকে নিয়ে বিভিন্ন কবিরাজের কাছে যায়, মানে মায়ের গর্ভে সন্তান হয় না, সন্তান হওয়ার জন্য ওর ঘরে সন্তান কেন হয় না এই জন্য বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যায়। মানে মায়ের সাথে মায়ের সম্পর্ক তখন অনেকটা ভালো ছিল। পরে এরকম করে দেখতেছি যে আমার ভাই আমার যে বড় ভাই বিদেশে গেছে, উনি অনেক টাকা পাঠায় পরিবারের জন্য, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, ভাইদের জন্য, মাঝে মাঝে আমার বউয়ের জন্য, আমার জন্য টাকা পয়সা কিন্তু পাঠায়, মানে গিফট পাঠায়, উপহার পাঠায়, টাকা পয়সাও দেয়। কিন্তু আমার মা আমাদেরকে একটা টাকাও দেয় না, মা টোটালি কোনো টাকা পয়সা দেয় না। যতই মারে বলি যে কী ব্যাপার মা, আমি টাকা দাও না কেন, এত টাকা নিয়ে গেছো টাকা দাও না কেন, মা টাকা দেয় না। এভাবে প্রায় 2 বছর কেটে গেছে। এন্ড ওই পর্যন্ত কিন্তু মায়ের ঘরে কোনো সন্তানাদি হয় না। মা কিন্তু প্রতিনিয়ত মাকে কবিরাজের কেটেছে নিয়ে যাচ্ছে। এবং 2 বছর পরে আমি তখন রেগে গেলাম, কী ব্যাপার, আমার বউয়ের কাছ থেকে গয়নাগাটি নিয়ে আমার ভাই তখন জায়গা কিনতেছে অন্য জায়গায়। আমি এটা বলতে ভুলে গেছিলাম, মানে ভাই আমার মায়ের টাকা দেয় জায়গা কেনার জন্য, তা আমার মা অন্য জায়গায় জায়গা কিনতেছে, কিন্তু এই জায়গা মানে আমাদের কাছ থেকে ফিরিয়ে নেয় না। এবং যখন আমাদের কাছ থেকে ফিরিয়ে নেয় না তখনই মায়ের সিদ্ধান্ত নিল এই জমিটা অন্যত্র বিক্রি করে দিবে। আমার মা হয়তো মায়ের কাছ থেকে আবার যেমনি পারে দলিল নিয়ে যাবে, এই জন্য মায়ের সিদ্ধান্ত নিল যে এই জমিটা অন্য কারো কাছে বিক্রি করে দিবে। এবং যখনই জমি বিক্রি করে দেওয়ার কথাবার্তা উঠলো বা জমি বিক্রি করে দিবে বললো, মুহূর্তের মধ্যে আমার মা তখন খেপে গেল যে না এটা কী ধরনের কথা, জমি বিক্রি করে দিবে মানে এটা তো কোনো কথা হতে পারে না, জমি বিক্রি করবে কেন, কেন জমি বিক্রি করবে। আমার মায়া তখন বলতেছে তো আপনার ছেলে বিদেশ পাঠাইছে, আপনি ওই সময় বলছিলেন যে আমার টাকা আমাদের ফিরিয়ে দিবেন, টাকা ফিরিয়ে দিলে আমরা জমি দিয়ে দিব, তা আপনি যেহেতু টাকা দিলেন না তা আমরা তো আর জমি দিব না, আমাদের জমি আমরা বিক্রি করি আর যাই করি এটা আমাদের বিষয়। আমার মা তখন মায়ের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো যে না বৌমা এটা হতে পারে না, আমরা দিব তো টাকা। তা আমার বউ বলতেছে তো টাকা দিচ্ছেন না কেন, টাকা দিবেন তো দিয়ে দেন, আপনি অন্য কোথাও জায়গা কিনতেছেন আমরা খবর পাইছি। আমার মা তখন বলতেছে আরে না এটা পুরোই মিথ্যা কথা, এটা কোনো সত্য কথা না, এটা পুরো অসত্য কথা, কে বললো আমরা অন্য কোথাও জায়গা কিনতেছি, আমরা অন্য কোথাও জায়গা কিনতেছি না, আমরা অন্য কোথাও জায়গা কিনি না, এটা মিথ্যা কথা, তোমাদের জায়গা আমরা তোমাদের নামে দিয়ে দিব, তোমাদের টাকা আমি তোমাদেরকে ফিরিয়ে দিব, মানে এরকম করে করে বলতেছে। এবার মায়ের সিদ্ধান্ত নিয়েছে যে না সে জমি বিক্রি করে দিবে, কারণ আমাদের কাছ থেকে জমি থাকলে আমার মা আগে পরে এই জমি আমাদের কাছ থেকে নিয়ে যাবে। অ্যান্ড মায়ের সিদ্ধান্ত নিল যে মায়া জমি বিক্রি করে আমার টাকা দিবে, সেই টাকা দিয়ে আমি বিদেশ যাব। আর আমি বিদেশ যাব, মায়া তার দাদির কাছে চলে যাবে, ওই যে দাদির বাড়িতে চলে যাবে, এখানেও থাকবে না। যেহেতু আমার ধরেন আমি আব্বার সাথে থাকতেছি, আব্বার সাথে থেকে আমার কোনো লাভ নাই, আমি যে পরিমাণে টাকা পয়সা ইনকাম করে আমার আব্বা নিয়ে যায়, নিয়ে গিয়ে তার ওই বউয়ের প্রতি তার ছেলেদেরকে তিনি খাওয়াচ্ছে। তো আমি যে দোকানে কাজ করি এটাও বৃথা, ওইটাও কোনো কাজে আসে না।
এর উপরে আমার বউয়ের গয়না বিক্রি করে আমার বড় ভাই বিদেশ গেল, বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, মা অন্য কোথাও জমি কিনতেছে। এই জন্য আমার বউ চিন্তা করলো আমারই বিদেশে পাঠিয়ে দিবে, এবং আমি যদি বিদেশ যেতে পারি তাহলে আমি ভালো থাকবো, আমি ওখানে গিয়ে টাকা পয়সা ইনকাম করবো পরিবারের জন্য, বা আমার নিজের একটা ভবিষ্যৎ হবে। এই কথা পরিকল্পনা করলো, এই জন্য জমি বিক্রি করবে। তো কথাবার্তা চলতেছে। এরই মাঝে হঠাৎ করে একদিন আমার মা বলতেছে আমার বউরে যে বৌমা যাই হোক ঝগড়াঝাটি যেতে হোক ওই কবিরাজ যে যেতে বলছে, চলো ওই কবিরাজের কাছে তোমাকে লাস্ট বারের মতো নিয়ে যাবো। পরে আমার বউ যেতে চায় না। পরে আমি বললাম যে মায়ের সাথে তো অনেক কবিরাজের কাছেই গেছো, সন্তান হয় না যেহেতু, এই কবিরাজের কাছে যেহেতু যাইতে বলতেছে তুমি যাও, দেখো না আল্লাহর রহমতে কোনো কিছু হয় কিনা। অ্যান্ড আমি যখন আমার বউর এভাবে বললাম, আমার বউ তখন আমার আম্মুর সাথে ওই কবিরাজের বাড়িতে গেছে। অ্যান্ড ওই কবিরাজের বাড়ি থেকে মাগরিবের পরে, মানে মাগরিবের কিছুক্ষণ আগে ফিরে আসছে। অ্যান্ড মাগরিবের কিছুক্ষণ আগে ফিরে আসার পরে আমার বউ কেমন জানি অনেকটা গম্ভীর হয়ে গেছে, মানে খুব বেশি একটা কথা বলে না, একটু কথায় কথায় মানে শুধু জিহ্বা বের করে এবং কেমন যেন। এবং আমার মা ওই কবিরাজের বাড়ি থেকে আসার পরে অনেকটা খুশি, মানে অনেক খুশি, অনেক হাসাহাসি করতেছে, সবার সাথে অনেক ভালো ব্যবহার করতেছে। মানে কেমন জানি আমার মনে হয় আমার আম্মা 7 রাজার ধন পেয়ে গেছে, মানে এরকম একটা অবস্থা। আর আমার বউ খুব গম্ভীর হয়ে গেছে, কোনো কথা বলে না। রাতের বেলা আমি বারবার বলতেছি এই মায়া কী হয়েছে, তুমি এরকম চুপ হয়ে গেলে কেন, মা তোমার কোথায় নিয়ে গেছে? ওই শুধু আমাকে একটা কথাই বলে, যেখানে নিয়ে গেছে ভালোই করছে, খারাপ করে নাই, ভালোই করছে। তো এমন করে রাত্রেবেলা আমি খাবার খাবো, তো আমরা তো মানে আলাদা আলাদা খাইতাম। পরে মায়েরা বললাম যে তুমি খাইবা না? আমার বলে না আমি খাবো না, তুমি খাও। আমি বললাম এটা কী ধরনের কথা বলো, আমি খাবো তুমি খাবা না? ও বলে না আমার খেতে ইচ্ছে করতেছে না, তুমি খাও। তো এই কথা বলে আমি খাবার খেলাম, খাবার খাওয়ার পর ওদের যে শুয়ে আছে। তো ওই রাতটা না আমার কাছে কেমন যেন একটু ভারী রাত মনে হলো, মানে মনে হয় অনেক ভয়ঙ্কর কোনো একটা রাত্রি এরকম। খাওয়া দাওয়া শেষ করলাম এবং খাওয়া দাওয়া শেষ করে আমার সাথে শুইতে গেলাম, এবং শুইতে গেছি পরে আমার বলেছে আমার শরীরের সাথে লাগবে না, আমারে বলে। তাই আমি বললাম কী হয়েছে, তোমার শরীরের সাথে লাগবো না কেন, কী হয়েছে? ও বলে না কিছুই হয় নাই। তো ওর সাথে আমি শুয়ে আছি, তো রাত্র প্রায় আনুমানিক আপনার 12টা থেকে 1টার মতো বাজে। ওই সময়তে বাইরে ভাই এমনভাবে কুকুর ডাকতেছে, বাইরে বলার মতো না। মনে হয় কুকুরের এত শব্দ, আমি মানে আমার ঘুম ভেঙে যাচ্ছে বারবার। এবং একটা পর্যায়ে কুকুরের শব্দ শুনে মায়া তখন রেগে গেছে, রেগে গিয়ে বলতেছে কুকুরগুলো এভাবে ডাকতেছে কেন? বলে আমিও তো বুঝতে পারতেছি না যে কুকুর এভাবে ডাকতেছে কেন, জীবনে তো কোনোদিন এই বাড়িতে এইভাবে কুকুর ডাকতে দেখি নাই। মায়া আমাকে বলে তারাও তো কুকুরগুলোর একটু দৌড়ে আসে, নাহলে আমার মানে ঘুম আসতেছে না কুকুরের ডিস্টার্বের কারণে, কুকুরের শব্দের কারণে। আমি বললাম না 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 তোমার যাওয়ার দরকার নেই, তুমি শো, আমি কুকুরগুলো তাড়াই দিয়ে আসি। আমরা বলতেছে দেখো আমার সাথে তর্কাতর্কি করো না, আমি যাব তুমি যাবা না। আমাকে তখন জোর করে ঘরের মধ্যে শোয়াই রাখলো, উঠতে দিল না। ও তখন নিজেই উঠলো এবং উঠে ঘরের দরজা খুলে ঘর থেকে বের হইলো। আমি দেখলাম একটা লাঠি নিয়ে বের হয়েছে, এবং লাঠি নিয়ে বেরোয়ার পরে ওই কুকুরগুলোর সাথে ধুরধুর করতেছে, এই যা এই ধুরধুর করতেছে এরকম। এবং অনেকটু পরে দেখলাম যে কুকুরগুলোরও কোনো শব্দ নাই, কুকুরগুলো চুপ হয়ে গেছে, ওরও কোনো শব্দ পাচ্ছি না বাইরে থেকে। পরে আমি ঘরের ভিতর থেকে ডাকতেছি ও মায়া তাড়াতাড়ি ঘরে আসো। 2-3বার ডাক দিলাম, এবং 2-3বার ডাক দেওয়ার পরেও ও বাইরে থেকে কোনো শব্দ আসে না। এবং যখন শব্দ আসে না তখন আমার মনের ভিতরে একটা ভয় লেগে গেল, কী ব্যাপার, বাইরে থেকে কোনো কুকুরের শব্দ নেই, ওর শব্দ নাই। এবার আমি আস্তে আস্তে করে বের হইলাম ঘর থেকে, এবং বের হওয়ার পরে আমি দেখতে পাই যে বাইরে একেবারে গুটগুটে অন্ধকার, মানে এত অন্ধকার ভাই হাত মিললে হাতটা দেখা যায় না। এই অন্ধকারের মাঝে আমি তখন আর মায়াকে দেখতে পাচ্ছি না। আমার হাতে টর্চ লাইট ছিল এবং টর্চ লাইট মারতেছি এদিকে ওইদিকে বিভিন্ন দিকে, মায়া আর নাই, মানে ও নাই আর নাই। আমি পরে ডাকতেছি মায়া মায়া বলে ডাকতেছি, এদিকে যাচ্ছি ওইদিকে যাচ্ছি। এমতো অবস্থার ভিতরে আমি হঠাৎ করে আমার আম্মুর ঘরের দরজায় লাইট টিপ দিয়ে দেখি আমার আম্মা কী করছে, একটা মানে কী জানি একটা মানে আপনার লাল টাইপের কিছু একটা হাতে কাপড়ের মতো, এটা নিয়ে ঘরের দরজায় দাঁড়ায় আছে, মানে আম্মুর ঘরের মধ্যে। আমাদেরকে তো আলাদা ঘর বানছে, আমরা আলাদা ঘরে থাকতাম। পরে মায়ের দিকে টর্চ লাইট টিপ দিয়ে মায়ের বলছে মা মায়েরে দেখছো নাকি? মা বলে আমি তোর বউরে দেখবো কেমনে, আমি কি তোর বউরে শুয়ে মানে কোলে নিয়ে শুয়ে থাকি নাকি? আমাদের ময়মনসিংহের ভাষায় খুব মানে খারাপ করে একটা কথা বললো। পরে আমি বললাম না মায়ের সাথে আর কথা বলবো না। আমি তখন বাইরে খুঁজতেছি, বাড়ির আঙিনায় এখানে ওইখানে মানে বিভিন্ন জায়গায় টর্চ লাইট মারতেছি যে ও নাই একদম টোটালি ওরে আর আমি পাচ্ছি না। না পাওয়ার পরে চিন্তা করলাম কিরে তাহলে ও গেলোটা কোথায়, ও কোথায় গেল, মানে যাবেটা কোথায়, আমি তো তোর আর খুঁজে পাইতেছি না। পরে এরকম করে খুঁজতেছি না ওরে আর আমি পাই না। এবার আমি কি করলাম বাইরের দিকে যেতাম, মানে বাড়ির বাইরে দিয়ে গেলাম যে ওর তো একটু রাগান্বিত অবস্থায় ছিল নাকি কুকুর দৌড়াতে বাড়ির বাইরে চলে গেল। এবার বাড়ির বাইরের মধ্যে টর্চ লাইট মারতেছি রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায়, না ওরে আর পাইলাম না। প্রায় আধা ঘন্টার মতো ওরে খোঁজাখুঁজি করে এসে আমি উঠে এসে তখন আব্বারা ডাকতে শুরু করছে, এই আব্বা ঘুম থেকে উঠেন তো। আমি মনে করছি যেহেতু আম্মা ঘরের দরজা দাঁড়িয়ে আছে আম্মা কিছু একটা করছে। এবার আব্বা উঠছে, আব্বা ওঠার পর আমি বললাম যে আব্বা কই মায়া কই? আমার আব্বা বলে আমি তো ঘুমাইতে আছি, আমি তোর বউরে দেখবো কেমনে?
আমি বললাম দেখেন মায়া গেছে কুকুর দৌড়াইতে, কুকুর দৌড়ানোর জন্য ঘর থেকে বের হয়েছে, আমি দেখি যে মায়া নাই, মায়ের আমি খুঁজে পাই না, আমার মা এখানে কাপড় নিয়ে দাঁড়ায় আছে। মা তখন একটা দিয়ে মানে মানে করে আমারে বলে হ্যাঁ আসছে বউয়ের খোঁজ নেওয়ার জন্য, এই বেটা যায় দেখ কার লোকে পরকীয়া ছিল ওইখানে মনে হয় চলে গেছে, তোর বউ কি আর ভালো, তুই কি আর ভালো, আর কুকুর দৌড়াইতে বউ বেরোবে কেন, তুই বেরোস নাই কেন? আমি বললাম আমি তো বেরোতে চাইছিলাম, আমি তো মায়ারে বললাম যে আমি যাই কুকুর আমি দৌড়ে দিয়ে আসি, অ্যান্ড মায়া আমারে বলতেছে না ও যাবে। এবার আমার আব্বা বলে, এবার আব্বা কাছে আসছে, আইসা বলে এটা কি বলস তুই, রাতের বেলায় তোর বউ কেন কুকুর দৌড়াইতে যাবে, তুই না যাবি? আমি বলি আব্বা আমি তো বলছিলাম ওরে, আমি তোরে বললাম যে কুকুর আমি দৌড়ে আসি, ও তো আমারে যেতে দিল না, ও নিজেই বেরোলো। আমার আব্বা বলে যেহেতু নিজে বেরোইছে তার মানে এখানে একটা সমস্যা আছে, তোর বউ মনে হয় চলে গেছে কারোর সাথে। আমি বলি আব্বা এটা আপনি কী বলেন, ও কারোর সাথে চলে যাবে মানে, ও কারোর সাথে চলে যাওয়ার মতো মেয়ে না। আমার আব্বা বলে আরে বাবা রে চলে গেছে, যদি নাই যাবে তাহলে তোরে কেন ঘর থেকে বেরোতে না দিয়া ও নিজে কেন বের হইলো, তুই বুঝোস না? আমার ভিতরে তখন অনেকটা সন্দেহ লাগে, মানে মায়া এরকম একটা মেয়ে রাত্রেবেলায় ধরেন বাথরুমে যাবে প্রস্তাব করতে যাবে তাও আমার নিয়ে বেরোইতো, একা একা বেরোইতো না, মানে খুব ভয় পাইতো, গ্রামে অনেক ভয় পায়। এখন ও কীভাবে একা একা বের হয়ে গেল, আর একা একা বেরি হইলো কোথায় চলে গেল? পরে রাতটা কোনো মতে কাটালাম, সকালবেলা আমি আবার বললাম যে আব্বা কী করা যায়, আমি তোর কোনো সন্ধান পাইতেছি না। আব্বা আমার বলে একটা কাজ কর, তুই তো শ্বশুর বাড়িতে যা, আগে তো শ্বশুর বাড়িতে গিয়া দেখ তোর ওই তার যে দাদি আছে দাদির কাছে যাই দেখ ওইখানে পাস কিনা। তো আব্বুর সাথে কথাবার্তা বলে সকাল সকাল আমি তখন ওই সিলেটের উদ্দেশ্যে রওনা দিছি, যে দেখি ওখানে গেলে পাওয়া যায় কিনা। সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম যে ওইখানে ওরা কোথাও পাওয়া যায় কিনা, আমি ওভাবে তখন যাচ্ছিলাম। এখন এভাবে তখন আমি সিলেটে যাব, সিলেটে আমি তখন আসছি, আসার পরে আমার ওই শাশুড়ির বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে গেছি। যাওয়ার পরে আমার দাদি শাশুড়িরে দেখলাম, ওনার সাথে কথা বললাম, ওনারে বললাম এই ঘটনা, উনি বলে কি বলো তুমি, ও তো এখানে আসে নাই। তো ওই সময় কিন্তু আপনার মোবাইলের জামানা ছিল না, যেরকম এখন হাতে হাতে মোবাইল ফোন আছে ওরকমই তো মোবাইল টোবাইল ছিল না, বেশিরভাগই চিঠিপত্রের মাধ্যমে মানে কথাবার্তা হইতো। পরে আমি বললাম যে ও আসে নাই, বলে না আসে নাই। আমি ওইখানে ওরা খোঁজাখোঁজা করে না পাই, আমি পুনরায় আবারও আপনার এর পরের দিন আবারও বাড়িতে আসছি ময়মনসিংহে। আসার পরে আব্বারে বললাম, আবার দোকানে গিয়ে আব্বারে বললাম আব্বা আমি তোরা পাইতেছি না, পাইতেছি না দেখে এবার আমি আসছি বাড়িতে উঠানের মধ্যে আসার পরে আমি দেখতেছি আমার মা একেবারে নিশ কালো একটা কুকুর, একেবারে নিশ কালো, এরকম কালো এবং এরকম কালো কুকুর আমি জীবনও দেখিনি। ওই একটা কালো কুকুর আমার ভাত খাওয়াইতেছে এবং কুকুরটা আমার দিকে তাকায় মানে চোখের পানি ঝরাইতেছে, মানে কান্না করতেছে এমন একটা, মানে কুকুরের চোখ থেকে পানি বেরোতেছে আমি দেখতেছি। পরে আমি ঘরে গেলাম, ঘরে যাওয়ার পর আমি বসে বসে কান্না করতেছি। আমার আম্মা তখন ঘরে আসছে, এসে আমার বলে কান্না করতেছস কেন, মায়ের উপরে রাগ করে থাকলে হবে, তোর বউরে খুঁজে পাইছস? আমি বললাম না খুঁজে পাই নাই, আমি শ্বশুরবাড়িতে গেছিলাম ওখানে পাওয়া যায় না। আমার মা বলে তোর কথা অনুযায়ী মনে হয় যে তোর বউ অন্য কোথাও চলে গেছে, রাতের বেলায় মনে হয় তোর বউ অন্য কোথাও চলে গেছে, নাইলে কই যাবে, কোথায় হবে, কি হবে তুই বলতো? তো সে তো আমাদের সাথে এরকম কিছু হয়নি, সে আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে এরকম তো কিছু না। এবার আমি ওরে খুঁজতেছি, আমি বললাম মারে তো পাই না। এবার বিভিন্ন জায়গায় খুঁজি, অনেক জায়গায় খুঁজি, মাইকিং করি, ওর যে ছবি আছে ছবি দিয়ে বিভিন্ন পোস্টার করি, বিভিন্ন জায়গায় পোস্টার দিই, ওটা পাওয়াই যায় না, না নাই নেই ও নাই। এবং সবসময় আমি একটা জিনিস খেয়াল করে দেখি আমার মা কুকুরে ভাত খাওয়ায়, কুকুরটারে ভাত খাওয়ায় এবং কুকুরটারে এটা করে ওইটা করে। আর কুকুরটা কেমন জানি আমাকে দেখলে না একটু দৌড়ে ধরে আমার কাছে আসতে চায়, মানে কেমন জানি এরকম। আর আমি ওরে দেখলে এই ধুর করে লাঠি দিয়ে তাড়াই দেয়। আর মায়ের গালাগালি করি যে বাড়ির মধ্যে কুকুর পালতেছো কেন, তোমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নাই, তুমি বাড়ির মধ্যে কুকুর পালো, বাড়ি থেকে কুকুর পালার জায়গা। আর কুকুরটারে দেখলে আমি লাঠি দিয়ে মারতে যাই, মানে কুকুরটারে দেখলে আমি লাঠি দিয়ে মারতে যাই, লাঠি দিয়ে পিটাইতে যাই, যে মানে কুকুর দেখতে পারি না আমি, এমন একটা অবস্থা। বাড়ির মধ্যে বসে বসে কান্নাকাটি করে এইভাবে প্রায় 3টা মাসের মতো হয়ে যায়। এবং 3 মাস আমার দাড়ি মোষ চুল এমন একটা অবস্থা হয়েছে যে কেউ আমাকে দেখলে মায়া লাগে, মানে মায়া লাগবে, সবাই কান্নাকাটি করে যে আমার মতো একটা মানুষ, গ্রামে সবার সাথে একটা ভালো ছিলাম, এত ভালো অবস্থানের মধ্যে ছিলাম, এখন আমার জীবনটা কেন এরকম হলো। সবাই আমার সাথে এসে সুন্দর করে কথাবার্তা বলে যে যা হবার তা হয়েছে, তাই না তোর বউরে খুঁজে পাওয়া যায় কিনা। আমি খুঁজতেছি ভাই, কোনো জায়গায় আমি ওরে খুঁজে পাই না। এবং একদিন হলো কি আপনার, এটা প্রায় 4 থেকে 5 মাস পরের কথা বলতেছি আমি, প্রায় 5 মাস পরে একদিন আমি ঘরের মধ্যে শুয়ে আছি এবং ঘরের মধ্যে শুয়ে থাকা অবস্থায় আমি হঠাৎ করে আমার বউ কান্না করতেছে, আমি আমার ঘরের পিছনে আমার বউয়ের কান্নার শব্দ পাইলাম। এটা আমার নিজের কানে আসছে যে আমার বউ কান্না করতেছে, ওর গলায় ও কান্না করতেছে। আমি তো একা ঘরে ঘুমাইতাম, কান্নার শব্দ লাভ দিয়ে শোয়া থেকে উঠে গেছে, উঠে ঘরের দরজা খুললাম, খুলে টর্চ লাইট নিয়ে বেরোয় দেখি যে ঘরের পিছনে ওই কালো কুকুরটা শুয়ে আছে এবং আমার এই দেখে আমার দিকে আসতেছে। আমি দূর করে আমি তার দূরে সরাই দিলাম এবং দিয়ে আমি পুনরায় আবারও ঘরে আসলাম। ঘরে আসার পরে চিন্তা করতেছি, আরে ওর কণ্ঠে কান্না করলো ঘরের পিছনে,
ওই দিন ভাই আমার একটা সন্দেহ লাগলো আর কি। এবং সন্দেহ লাগার পরে আমি পরে চিন্তা করলাম যে মানে কি হইতে পারে ঘটনাটা বা কেন এরকমটা হইলো। এবং এরই মাঝে আমাদের গ্রামের অনেক মহিলা আমারে বললো যে এটা কবিরাজ দেখা, বা যেহেতু এরকম করে কুকুরে ডাকছে, কুকুরে ডাকার পরে তোর বউ ঘর থেকে বেরিয়ে গেছে, এরপর আর ঘরে ফিরে নেই, এটা জিনেদেরও কোনো কিছু হতে পারে, হয়তো জিনেরাও নিতে পারে। তো এরই মাঝে যখন এই কালো কুকুরটা এসে কান্না করলো ঘরের পিছনে, পরে আমাদের এলাকার মানে ময়মনসিংহে একজন কবিরাজ আছে, নাম করে একজন কবিরাজ, ওর নাম হচ্ছে সিরাজি খাঁ। এই সিরাজি খাঁ একজন নাম করা কবিরাজ। পরের দিন আমি তখন এই সিরাজি খানের কাছে রওনা দিছি। যখন যাচ্ছিলাম মা আমার বলে কই যাস, আমি একটু বাইরে যাই, আমি তো মার কাছে বলি না কবিরাজের কাছে যাচ্ছি। পরে সিরাজি খাঁ কবিরাজের বাড়িতে গেলাম। ওনার বাড়িতে প্রচুর মানুষ, ওনার সাথে কথা বলাটাই অনেক কঠিন। উনি বেশিরভাগই ইন্ডিয়াতে থাকে, বাংলাদেশে কমই থাকে। পরে ওনার কাছে যাওয়ার পরে সিরিয়াল নিলাম, সিরিয়াল নেওয়ার পরে প্রায় 3 ঘন্টা পর ওনার সাথে কথা বলার সুযোগ পাইলাম। তো কথা বলার সুযোগ পেলে উনি আমার দেখে হাসতেছে, বলে কী রে কী হয়েছে। আমি বললাম যে এমন এমন ঘটনা। পরে বিস্তারিত সব বলছি। বলার পরে আমি বললাম যে এই কুকুরটা ঘরের পিছনে আমার বউয়ের কণ্ঠে কান্না করতেছে, একেবারে আমার বউয়ের কণ্ঠের মতো। আমি ঘরের পিছনে যেয়ে দেখলাম যে কুকুরটা ওইখানে কান্না করে, এবং ঘরে থাকতে আমি শব্দটা পেলাম একদম আমার বউয়ের কণ্ঠের মতো। পরে আমারে বলে আচ্ছা ঠিক আছে তুই এখন চলে যা, এবং চলে গিয়ে তুই একটা কাজ করবি। প্রথমত হচ্ছে তুই এই আমার থেকে একটা পানি নিয়ে যা, মানে একটা পানি পড়া দিল, এবং পানি পড়া দিয়ে প্রথমে বললো যদি দেখবি যে কুকুরটার কোনো ছায়া আছে কিনা, যদি দেখো ছায়া আছে তাহলে কিছু করার দরকার নাই, পানিটা নিয়ে আবার চলে আসবে। আর যদি দেখে যে ছায়া নাই, মানে এটা যে একটা বোর্ডের যে একটা ছায়া, সূর্যের যে ছায়া পড়ে, ওই ছায়া যদি না থাকে তাহলে এই পানিটা কুকুরটার গায়ে ছুঁড়ে মারবি। এবং ছুঁড়ে মারার পরে যদি তুই দেখো যে আগুন ধরলে যেরকম ধোঁয়া বের হয়, এইরকম যদি ধোঁয়া বের হয় এবং কুকুরটা যদি কোনো শব্দ না করে, যে পানিটা মারার পরে আগুনের মতো ধোঁয়া বের হবে এবং কুকুরটা যদি কোনো শব্দ বের না করে, তাহলে তুই আমার কাছে আসবি। আর যদি দেখো সেটা পানিটা মারার পরে কুকুরটা ঘেউ 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 করে চলে যাচ্ছে, তাহলে তো চলেই গেল। আর যদি দেখো যে এটার ছায়া আছে, তাহলেও পানিটা মারার দরকার নাই, পানিটা তুই নিয়ে আসবি আমার কাছে, আমাকে আবার ফিরিয়ে দিবি, এটা বললো। তাই আমি বললাম যে ঠিক আছে। ওই দিন আমি রাতে ওনার বাড়ি থেকে পানিটা নিয়ে আসি, এবং পানিটা নিয়ে বাড়িতে আসার পরে এই রাতের বেলায় কুকুরটা মানে এমন করুণ সুরে ডাকাডাকি করে, বলার মতো না, খুবই করুণ কণ্ঠে, একেবারে করুণ কণ্ঠে ডাকাডাকি করে, একদম কণ্ঠে একদম করুণ করে ডাকাডাকি করে। পরে আমি আবারও আসছি, এখানে আসার পরে রাতে ঘুমাইলাম, ওই কুকুরের ডাকেই ঘুমাইলাম। সকালে আমি ঘুম থেকে উঠছি, উঠার পর এই যে কুকুরটা বাড়ির মধ্যে হাঁটতেছে। প্রথমতেই কুকুরটার দিকে তাকে আমি দেখলাম যে কুকুরটার কোনো ছায়া নাই, মানে আমি নিজে দাঁড়াইলাম, সূর্যের আলোতে আমার একটা ছায়া পড়ে, বাট এই কুকুরটার কোনো ছায়া পড়লো না। এবং ছায়া না পড়তে আমি কুকুরটার কাছে গেলাম, এটা কিন্তু আমাকে দেখে আর দূরে যাচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। যাওয়ার পরে আমার হাতে যে পানিটা ছিল, আমি তখন ওই পানিটা কুকুরটার গায়ের মধ্যে মারলাম। এবং কুকুরটার গায়ের মধ্যে মারার পরে ভাই মানে মনে হলো একটা জায়গার মধ্যে আগুন লাগলে যেরকম ধোঁয়া বের হয় না, এরকম করে ধোঁয়া বেরোতে শুরু হলো। মানে এরকম করে ধোঁয়া বেরোতে শুরু হলো। যখন ধোঁয়া বেরোতে শুরু হলো, আমি তো চিন্তা করতেছি কিরে এরকম ধোঁয়া বেরোচ্ছে কেন। পরে আমার মা কিন্তু এগুলো দেখে নাই। এবং ধোঁয়া বেরোতে শুরু হওয়ার পরে কুকুরটা এগুলো শুয়ে আমাদের উঠানের একটা জায়গার ভিতরে ঘুরতে শুরু করলো, মানে এরকম ঘোরাঘুরি করতে শুরু করলো একদম আমাদের উঠানের খুব মিডল পয়েন্টে, মানে যেখানে একদম মিডল পয়েন্টে এরকম ঘুরতেছে, মানে এরকম পিঠ দিয়ে চারপাশে ঘুরাইতে আছে। আমি তো বুঝতে পারলাম না, এবং অনেকক্ষণ ঘুরিয়ে টুরিয়ে ওই জায়গার মধ্যে কুকুরটা মানে অজ্ঞান হয়ে গেছে, মানে জ্ঞান হারাই ফেলছে। আমি মনে হচ্ছে মারা গেছে। কুকুরটা ধরলাম টরলাম না, এটা অজ্ঞান, এমনি পেট টেট লড়তেছে কিন্তু এটা কোনো মুভ করে না, চোখ বন্ধ। এবার আমার মা এসে বলতেছে এই কুকুরটারে তুই মারছস নাকি, আমি কুকুরটারে পালি, কুকুরটারে আমি যত্ন করি আদর করি, তুই কুকুরটারে কী করছস, এটা ওইটা। এবং ওই সময় আমি আরেকটা জিনিস দেখলাম যে কুকুরের গলায় একটা তাবিজ পর্যন্ত আছে। ওই শুয়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়ার পরে দেখলাম একটা তাবিজও আছে। আমি তখন মোটামুটি শিওর হয়ে গেলাম যে এখানে কোনো না কোনো একটা ঝামেলা আছে। পরে আমি পুনরায় আবারও কবিরাজের বাড়িতে গেলাম। যাওয়ার পরে কবিরাজ আমাকে বলে আমি মঙ্গলবারে আপনার বাড়িতে যাব, এবং এই মঙ্গলবার পর্যন্ত আপনি কিন্তু এই কুকুরটারে আর দেখবেন না, কুকুরে আর দেখবেন না। আপনি মঙ্গলবারে আমি আপনার বাড়িতে যাবো, আপনার বউরা আপনি পাবেন, টেনশন করেন না। আমি আসছি আপনার শনিবারে, ওইখান থেকে শনিবারে আসছি, রবিবার গেল, সোমবার গেল, 2 দিন গেল। আমি বারবার মারে জিজ্ঞেস করি যে মা কুকুরটা কই, কুকুরটারে তো দেখি না। মা আমার বলে আমার কাছে মনে হয় তুই কুকুরটারে মারছিস, কুকুরটারে তুই মারার কারণে মনে হয় কুকুরটা চলে গেছে বাড়ি থেকে। আমি বললাম কি বলো তুমি, আমি কুকুরে মারবো কেন, আমি তো কুকুর মারি নাই। আমার আম্মা বলে কুকুরে মারছিস দেখে কুকুর চলে গেছে। আমি তো ওইখানে বিভিন্ন জায়গায় কুকুরে খুঁজে বেড়াইতেছি, কুকুর আর নাই। এবার 2 দিন কেটে মঙ্গলবারে তখন ওই কবিরাজ সকালবেলা আসছে, সকালবেলা বলতে আপনার 11টার দিকে আসছে। এবং বাড়িতে কবিরাজ ঢোকার পরে আমার আম্মা তখন খুব দুর্ব্যবহার শুরু করছে, এই বাড়িতে কেন কবিরাজ আসলো, এই কবিরাজের কাজ কি, কবিরাজ কেন আসছে। আমার আম্মা কবিরাজকে ধাক্কা ঘর থেকে বের করে দিবে, মানে বাড়ি থেকে বের করবে, এমন একটা অবস্থা।
পরে আমি আব্বারে বললাম যে আব্বা আম্মা যে এগুলো করতেছে আপনি এগুলো দেখেন না। আমার আব্বা গিয়ে তখন আম্মার সাথে গালাগালি শুরু করেছে, এই ও কবিরা জানলে তোর কী হয়েছে, ওর বউরেও খুঁজে পায় না, ও কবিরা জানছে, এই এরকম করতেছিস কেন। এবার কবিরাজ আমারে বলো কুকুরটা কোন জায়গার মধ্যে ঘোরাঘুরি করছে দেখা হতো। আমি তখন ওই জায়গাটা দিলাম। আব্বা তখন আম্মারা ঘরের ভিতরে ঢুকে দরজা আটকায় দিছে। আম্মা ঘরের ভিতরে বসে গালাগালি করতেছে কুকুর যাতে মানে কবিরাজ যাতে বাড়িতে না আসে, কবিরাজ আসলে খারাপ এটা ওইটা। পরে কুকুরটা যে জায়গার মধ্যে ঘোরাঘুরি করছে আমার আম্মা এই তখন এই আমার কবিরাজ তখন বলে যে জায়গাটা করো, মানে জায়গাটা গর্ত করো। এবার আমরা সবাই মিলে জায়গাটা গর্ত করতেছি, আর কয়েকজন আছে গর্ত করতে করতে দেখলাম ভাই একটা মানে অনেকটা গর্ত করবা দেখলাম একটা কুকুর, কালো কুকুর সেমভাবে মানে কালো কুকুরের যে আমি আপনাদেরকে বলি যে পুতুল বিক্রি করা হয়, দেখবেন বিভিন্ন মেলাতে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে এক ধরনের পুতুল বিক্রি করা হয় আপনার কুকুরের, সেম কালো কুকুরের একটা পুতুল, ছোট একটা কুকুর কালো কুকুরের পুতুল, এবং ওই পুতুলের গলার ভিতরেও একটা তাবিজ পেঁচানো, এবং ওইটার মধ্যে আপনার বিভিন্ন মানে কুকুরের বিভিন্ন জায়গার ভিতরে সুই বসানো, আপনার প্রায় 20-30টার মতো সুই বসানো, এরকম একটা অবস্থা। এবং এটা দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এরকমটা কেন। এটা উঠালাম, উঠানোর পরে তিনি বললো একটা কাজ করেন, আপনি এটা আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাচ্ছি, আপনার বউ কয়েকদিনের মধ্যে বাড়িতে আসবে, কয়েকদিনের মধ্যে বাড়িতে আসবে, আপনার বউ বাড়িতে আসবে, আপনি চিন্তা করবেন না। এই কথা বলে এই সিরাজি খা কবিরাজ তখন আমি পুতুলটারে নিয়ে ও চলে গেছে ওনার বাড়িতে। এবং ওনার বাড়িতে চলে যাওয়ার পরে এর প্রায় 2 দিন পরে হঠাৎ করে একদিন মাগরিবের টাইমে, এই মাগরিবের টাইমে আমার বউ কোত্থেকে চুল মুল ছাড়া চিরা কাপড় চোপড় গায়ে দেওয়া দৌড়ে আসছে বাড়িতে এসে আমার দেখে মানে আমার কাছে আসে না, দূরে দাঁড়ায় আছে। আমি কাছে দেও দূরে যায়, আমি কাছে দেও দূরে যায়, মানে শুধু জিব্বা বের করে। আমি গিয়ে ওরে ধরে আমি বললাম যে কী হয়েছে, কথা বলে না। এরপরে আমি ওরে বললাম গোসল করাইলাম, এবং করানোর পরে আমি তখন ওরে গোসল করাইয়া ওরে ঠিক করে আমার মা ওর কাছে, আমি মায়ের ওর কাছে আসতে দিই না। কবিরাজ কিন্তু বলে দিছে আমার মা যাতে ওর কাছে আসতে না পারে, কোনোভাবে আসতে না পারে। সারাটা রাত আমি ওরে নিয়ে বসেছিলাম ঘরের দরজায়। আমার মায়েরা বলছে তুমি ওর কাছে আসবে না, আসতে দেই না। এবং সকালে সূর্য ওঠার সাথে সাথে আমি ওরে নিয়ে ডিরেক্টলি ওই ময়মনসিংহ থেকে সিলেটে চলে আসি। আজকে প্রায় আপনার 17 থেকে 18 বছর হয়ে গেছে আমি যে ওকে নিয়ে সিলেটে আসছি, এবং এরপর থেকে আমি আর কোনো দিন এই ময়মনসিংহে যাই নাই। এবং আমার বউয়ের যে জায়গা পাইতো ওই জায়গাতেও যাই নাই, কোনো কিছুতেই যাই নাই। আমি এখানে আসছি, আমার দাদি শাশুড়ি মারা গেছে আজকে বহু বছর, দাদি শাশুড়ির ভিটাতে আমরা নতুন করে ঘর বানাই, ওইখানে আমি ওকে নিয়ে আসি, এবং এখানে আমি এই পর্যন্ত ব্যবসা বাণিজ্য করি। এই ঘটনার পরে আমার বউর মা হয়, আমার 2টা মেয়ে সন্তান হয়, 2টা মেয়ে সন্তানই আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। কিন্তু আমি জানি এগুলো বললে হয়তো অনেকেই বিশ্বাস করবে না, তাও আমি বাস্তব একটা কথা বলি। আমার বউকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি হারিয়ে যাওয়ার পরে কোথায় গেছিলা, মানে তুমি কি হয়েছিল। ও আমার বলে আমি তো ওই ঘর থেকে বেরোয়ছিলাম কুকুর দৌড়ানোর জন্য, এবং কুকুর দৌড়ানোর জন্য যখন ঘর থেকে বেরোয়ার পরে আমি আর ঘরে ঢুকতে পারি না, দেখি যে তুমি ঘরের দরজা লাগাই দিছো। আমি বললাম আমি তো ঘরের দরজা লাগাই না, দরজা খোলাই ছিল। বলে না, আমি দেখলাম তুমি ঘরের দরজা লাগাই, তুমি সারা রাত এখানে থাকি, তুমি দরজা খোলো না। এবং একটা পর্যায়ে কুকুরগুলো আমার সাথে ঘোরাফেরা করে, এবং একটা পর্যায়ে কুকুরগুলো কই জানি চলে যায়, এবং এই কুকুরগুলো আমাকে সাথে করে কামড়ায় আর ধরে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এবং এরপর আমি এই বাড়িতে ফিরে আসি, আসার পর আমি তোমারে পাই না, দেখি তোমার মা আমারে খাবার দেয়, আমি খাবার খাই। আমি বললাম তো তারপর, বলে তোমার মার সাথে আমি কথা বলতে চাই, উনি আমার কথার কোনো জবাব দেয় না, উনি আমার শুধু খাবার দেয়, খাবার খায়, ওনার গায়ে ধরতে গেলে উনি আমাকে মারে। এবং একদিন আমি হঠাৎ করে তোমাকে দেখতে পাইছি, এবং তোমাকে দেখতে পাওয়ার পর আমি ধরে তোমার কাছে আসার চেষ্টা করছি, তুমি লাঠি নিছো আমাকে মারার জন্য। আমি তোমার সাথে কথা বলি কিন্তু তুমি আমার কথার কোনো জবাব দাও না, আমি তোমার কাছে আসার চেষ্টা করি কিন্তু তুমি আমাকে তোমার কাছে আসতে দাও না। আমি বাড়ির আঙিনায় ঘুমাই, এখানে ঘুমাই, ওইখানে ঘুমাই, বাড়িতে আমাকে ঘরের মধ্যে আমি ঢুকতে পারি না, আমি ঘরের মধ্যে ঢুকতে পারি না, ঘরের চারপাশে শুধু আগুন জ্বলে, আগুনতে আমি ঘরের মধ্যে ঢুকতে পারি না। তোমার কাছে গেলে তুমি আমার উল্টা মারো, আমি কথা বললে কেউ আমার কথা শোনে না, মানে এমন একটা অবস্থার মধ্যে আমার জীবন কাটছে আমি বলে বুঝাতে পারবো না। আমি বললাম তারপর, বলে তারপর আমাকে কেউ একজন মানে হুজুর টাইপের কোনো একটা লোক এখান থেকে ধরে নিয়ে গেছে, এই জায়গা থেকে ধরে নিয়ে গিয়ে আমাকে এক জায়গায় 2 দিন আটকায় রাখছে, এবং সেখান থেকে আমাকে বাড়ির কাছাকাছি এসে আমাকে ছেড়ে দেয়। আমি দৌড়ে আবারও বাড়ির ভিতরে ঢুকি, এবং তোমার কাছে সেদিন আসার পর আমি ভয় পাচ্ছিলাম যে তুমি আমাকে আবারও মারো কিনা, আমি তোমাকে দেখে দাঁড়াই গেছিলাম, তোমার কাছে আসি না। এবার তুমি নিজে এসে যখন আমাকে ধরছো আমি তোমার কাছে গেছি, বাট এতদিন পর্যন্ত তুমি কেন আমার সাথে এরকম করলা, কেন আমাকে দেখলে মারতে যাইতা, আমি কথা বললে কথার কোনো উত্তর দিতা না, আমার সাথে কেন এরকমটা করছিলাম। আমি তখন তাকে বলি আমি তোমাকে কোনো মানুষের রূপে দেখতে পাই নাই, আমি তোমাকে একটা কুকুরের রূপে দেখতে পেয়েছিলাম। এবং আজও এই কথাগুলো আমি ওর কাছে বলি। আলহামদুলিল্লাহ আমার 2টা কন্যার সন্তানকে আমি এখন অনেক ভালো আছি। আমি ওই গ্রামে, সিলেটের ওই গ্রামে ছোটোখাটো একটা ব্যবসা করি। আমার ওই ময়মনসিংহে আমি আর যাই না, মা বাবার কোনো খোঁজখবর নেই না, ওরা বেঁচে আছে কি মরে গেছে তাও জানি না। আজকে 17-18 বছর মতো আমি সিলেটেই পড়ে আছি, ভালো আছি।